দেখতে শুনতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যাঁ। ওকে। তো দেখলাম তোমরা প্রায় 22-23 জনের মতো সলভ করেছো। বাকিটা কেন করছো না কে জানে। তো এটা করতে হবে, হ্যাঁ? যারা করোনি এখনো তাদের করতে হবে, কিন্তু শুধু আমার এক্সপ্লেনেশন শুনে যাবে, নিজেকে যাচাই করবে না যে তুমি কতটা বুঝতে পারছো, কতটা তোমার ধারণা তৈরি হয়েছে হয়নি। যদি না করো, এটা পাস করাটা তোমাদের কিন্তু মানে এক প্রকার অসাধ্যই হবে। এটা তোমরা যাই তোমার অসুবিধে থাক না কেন, তোমাকে দিনের শেষে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম বের করতেই হবে, পড়াশোনাটা করতে হবে। আদারওয়াইজ চেষ্টা করে যাও, শুধু সময় গড়িয়ে যাবে, পাস করতে পারবে না। আমি পরীক্ষার আগেও তোমাদের সাবধান করছি, পড়ে যাও, কারণ খুব বেশি পড়তে হয় না, হার্ডলি 1 বছর পড়তে হয় টেনে তুলে। এডওয়ার্ড বার্নস্টাইন, প্রথম প্রশ্ন দেখো, সোশ্যালিজম। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোশ্যালিজমের পিওয়াইকিউজ গুলো। গতকাল ক্লাসেই আমি তোমাদের বলেছিলাম যে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সোশ্যালিজমের পিওয়াইকিউজ গুলো, যেগুলো রয়েছে সেগুলো। তো একটা জিনিস নিশ্চয়ই তোমরা নোটিস করেছো, সেটা হচ্ছে নেটে খুব কম প্রশ্নই কিন্তু মানে দেয়নি বলা চলে। নেটে নেটের দু একটা হয়তো খুঁজে পাওয়া যাবে, আমি মানে সেই পার্টে যাইনি, কারণ খুব বেশি যেহেতু নেই আমি আর ওদিকে হাত দিলাম না। তো দু একটা আরো হয়তো হতে পারে, এখানে 19টা শো করছে, টোটাল হয়তো সেখানে হার্ডলি 24টা 23টা হতে পারে, এর থেকে বেশি হবে না। তো যাই হোক, যে 19টা কোয়েশ্চেন যেখানে তোমরা দেখছো সবই দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্লেটে, মানে রাজ্যের যে স্টেট গুলো হয় সেখানে দিয়েছে, স্টেট এলিজিবিলিটি টেস্টে দিয়েছে। নেটের কোয়েশ্চেন কিন্তু নেই। এবং নেটে বোধহয় এবার একটা বোধহয় শুধু ফেভিয়ানিজম থেকে বা বোধহয় জিজ্ঞেস করেছিল রিসেন্ট লাস্ট টাইম। তো যাই হোক, কাজে বোঝা যাচ্ছে এটা যে কোয়েশ্চেন হবে, পড়ে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোয়েশ্চেন কিন্তু হবে। তো এটা আমরা বুঝতে পারছি। তো তাও দেখে নাও, দেখা যাক কি হয়। তোমাদের পড়তে যখন হবে, সিলেবাসে যখন আছে, তখন তো কিছু বলার নেই। আর যেখান থেকে বেশি কোয়েশ্চেন তৈরি হয় সেটা হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজম থেকে। সায়েন্টিফিক সোশ্যালিজমকে আলাদা করে করা আছে না, তো আলাদা করে যেহেতু করা আছে, আমি ওটা আর একদিন সময় নিয়ে তোমাদের করিয়ে দেবো। কতগুলো কোয়েশ্চেন আছে সায়েন্টিফিক সোশ্যালিজমে? বেশি নেই না? সায়েন্টিফিক সোশ্যালিজমের কোয়েশ্চেন গুলো একটু তোমাদের দেখতে হবে। সায়েন্টিফিক সোশ্যালিজম সায়েন্টিফিক সোশ্যালিজমটা আগে দেখি। দেখে নিই আগে কতগুলো আছে। সায়েন্টিফিক সোশ্যালিজম কই, এটা তো প্র্যাকটিস সেট, পিওয়াইকিউ দেওয়া হয়নি। প্র্যাকটিস সেট, পিওয়াইকিউ নেই তো, পিওয়াইকিউ নেই। প্র্যাকটিস সেট গুলো, পিওয়াইকিউ গুলো দিয়ে দেবো, আপলোড করে দেবো। দেখো এখানে প্রথম প্রশ্ন চলে আসছে সোশ্যালিজমের। এখানে যতগুলো আমরা আমরা ভ্যারিয়েশন পড়লাম সোশ্যালিজমে, যতগুলো স্কুলস কে দেখলাম আমরা, বা থট কে দেখলাম, থিওরিজ কে দেখলাম, তার মধ্যে সেগুলো সবগুলো থেকেই মোটামুটি কোয়েশ্চেন্স রয়েছে, মিশিয়ে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের সেইভাবেই করতে হবে। তারা দেখেনি কারা জয়েন করেছে। সায়ন্তন, পায়ল, তানিয়া, রমেন, গঙ্গা, পায়েল, নাজমুন, সুকন্যা, ইপসিতা, দীপিকা, ঝিলিক, একতা, শোভন, বেরিয়ে যাচ্ছে কেন, সাবিতা, শ্রেয়া, সঙ্গীতা, সোহিনী, ময়ূরী, আচ্ছা রুদ্র, তোমরা জয়েন করেছো, ওকে ফাইন। ওকে, তো এখানে দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে এডওয়ার্ড বার্নস্টাইন অ্যাপ্রোচ ইজ লার্জলি। এডওয়ার্ড বার্নস্টাইন যিনি আমাদের আছেন, তিনি হচ্ছেন, আমরা জানি যে ইভলিউশনারি থিওরির সাথে জড়িত। এটা এডওয়ার্ড বার্নস্টাইনের নাম জার্মান রিভিশনিজমের সাথে জড়িত, এটাকেই জার্মান রিভিশনিজম হিসেবে দেখা হয়। তোমাদের এর আগে ক্লাসে আমি ক্লাস করাতে গিয়ে বলেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনার অ্যাপ্রোচটা ইভলিউশনারির সাথে জড়িত। ইভলিউশনারি মানে এক প্রকার সোশ্যালিজমের যে আইডিয়াটা, যেটা কার্ল মার্কস যেটা বলতে পারে সোশ্যালিজমের আইডিয়া, ওই প্রথমে আসলে ইউটোপিয়ান, তারপরে আসলো আমরা দেখতে পাবো যে সেখানে কার্ল মার্কস এবং এঙ্গেলসের হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজম। সায়েন্টিফিক সোশ্যালিজমকেও এখানে রিফর্ম করার কাজটি করেছিলেন, এদের বিবর্তনটিকেও দেখিয়েছিলেন, আমরা দেখতে পাবো কি এডওয়ার্ড বার্নস্টাইন। তো তিনি রিভিশন করার কাজটি করেছিলেন, রিভাইন, এটাকে
এটাকে রিফর্ম করার কাজটি করেছিলেন। তো আমরা এটা দেখতেই পাবো যে তার এই গুরুত্বপূর্ণ একজন থিঙ্কার, তাকে এখানে ফাদার অফ রিভিশনিজম বলা হয়। তো এগুলোই এখানে বলা হয়েছে, এগুলো দেখে নিয়ে বেসিক জিনিস সব এগুলো আমি এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি। এবং এখানে রিভিশনিজমের কথা বলতে গিয়ে তিনি এক প্রকার ওই ডেমোক্রেটিক আইডিয়াস গুলোর পক্ষেও দাঁড়িয়েছিলেন। যারা রিভিশন করার কাজটা করেছে তারাই ডেমোক্রেটিক আইডিয়া গুলোর পক্ষে দাঁড়িয়েছেন, তারা বিপ্লবের রাস্তাটিকে পরিহার করার কথাও বলেছেন অনেকে। তো তার মধ্যে ইনিও কিন্তু বিলং করেন, এগুলো এখানে দেখে নিও, ঠিক আছে? তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন বিহারের পিজিটি তে এসেছে 2023 সালে যেটা হয়েছে, রিসেন্ট কোয়েশ্চেন। কি বলছে প্রশ্ন বলছে হু প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ সায়েন্টিফিক সোশ্যালিজম, সায়েন্টিফিক সোশ্যালিজমের থিওরিটি কে প্রোপাউন্ড করেছেন? তো প্রোপাউন্ড করেছেন আমরা জানি এটা কার্ল মার্কস। কার্ল মার্কস এটা প্রোপাউন্ড করেছেন। সায়েন্টিফিক সোশ্যালিজম কার্ল মার্কস প্রোপাউন্ড করেছেন। সায়েন্টিফিক সোশ্যালিজম কার্ল মার্কস প্রোপাউন্ড করেছেন। সায়েন্টিফিক সোশ্যালিজম আমরা কি দেখতে পেয়েছিলাম? সায়েন্টিফিক সোশ্যালিজম আমরা দেখতে পেয়েছিলাম যে কার্ল মার্কস এবং এঙ্গেলস দুজনই মিলে এই আইডিয়াটিকে ফর্মুলেট করেছেন। ইউটোপিয়ান সোশ্যালিজমের আইডিয়াটিকে তারা রিফর্মুলেট করেছেন, তারা রিফাইন করেছেন, রিফর্ম করেছেন। করে তারা যেখানে বলার চেষ্টা করেছেন ক্লাসলেস সোসাইটি, স্টেটলেস সোসাইটির কথা বলেছেন। সায়েন্টিফিক অ্যানালিসিসের উপর জোর দিয়েছেন, যেখানে সোসাইটি এবং ইকোনমিক যে কন্ডিশনস গুলো আছে তার একটা সায়েন্টিফিক অ্যানালিসিস করতে হবে। এবং তারা দেখানোর চেষ্টা করেছিলেন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, যে ইতিহাস যেটা আছে সেই ইতিহাসের দিকে আমরা দেখতে পাবো যে ইতিহাস বস্তু কেন্দ্রিক ছিল, ইতিহাস সেখানে কিন্তু মেটেরিয়ালিস্টিক ছিল, এই কথাগুলি তারা বলেছে। এবং সেখানে সেই ইতিহাস যেহেতু বস্তু কেন্দ্রিক ছিল, বস্তুকে কেন্দ্র করেই সেখানে পরিবর্তন ঘটেছে, দ্বন্দ্ব ঘটেছে, এবং দ্বন্দ্বের পরে সেখানে পরিবর্তন ঘটেছে। সো ক্লাস ক্লাস স্ট্রাগল হয়েছে, ক্লাস ওয়ার সেখানে হয়েছে, মেইনলি দুটো ক্লাসের মধ্যে হয়েছে। বারবার এই কথাগুলোই তারা বলার চেষ্টা করেছে, এখানে আমরা তাই দেখতে পাবো। এবং এখানে মোড অফ প্রোডাকশনের উপর বেস করে এই সমস্ত ওয়ার গুলো হয়েছে, মোড অফ প্রোডাকশন, যে সেখান থেকে যে ভ্যালু সিস্টেমের কথা বলা আছে সেই সমস্ত বিষয়গুলো। এবং আলটিমেটলি তারা বলার চেষ্টা করেছে যে এই ক্যাপিটালিজম যেটা আলটিমেটলি জন্ম লাভ করেছে, সোশ্যালিজমের এই ক্যাপিটালিজম যেটা জন্ম লাভ করেছে, সেই ক্যাপিটালিজম মানে বর্তমান স্টেজ যেটা আর কি সেই সময়, তো ক্যাপিটালিজমের স্টেজে আমরা এসে পৌঁছেছি রিভলিউশনারি পদ্ধতিতে। তো স্বাভাবিকভাবেই তিনি এসে বলার চেষ্টা করলেন, কার্ল মার্কস এবং এঙ্গেলস সেটা দেখানোর চেষ্টা করলেন যে এই ক্যাপিটালিজমের ধ্বংস তার নিজের মধ্যেই, তার ধ্বংসের বীজ, ধ্বংসের যে হচ্ছে তার রিজন, সেই রিজনটা কিন্তু ক্যাপিটালিজমের মধ্যেই রয়েছে। ক্যাপিটালিজমের মধ্যেই এই ক্যাপিটালিজমের ধ্বংসের বীজটা নিহিত রয়েছে। কাজেই স্বাভাবিক নিয়মেই তার কিন্তু একেবারে ধ্বংস হবে। তো সেই স্বাভাবিক নিয়মটা কি? স্বাভাবিক নিয়মটা হচ্ছে যে দ্বন্দ্ব ঘটবে দুটো শ্রেণীর মধ্যে, এবং আলটিমেটলি সেই দ্বন্দ্ব কিন্তু সশস্ত্র দ্বন্দ্ব ঘটবে, এখানে অস্ত্র হাতে নিয়ে দ্বন্দ্ব ঘটবে। এবং আলটিমেটলি এই দ্বন্দ্ব কোথায় নিয়ে যাবে? এই দ্বন্দ্ব আলটিমেটলি কিন্তু সমাজটাকে এমন একটা দিকে নিয়ে যাবে যে সমাজ হবে কি, সেটা হচ্ছে সোশ্যালিজমের সমাজ, এবং আলটিমেটলি বা ইভেনচুয়ালি এই সমাজ রূপান্তরিত হবে কমিউনিজমে। তো এই ধরনের এইরকম ভাবে তার ট্রান্সফরমেশন ঘটবে। এই সমস্ত কথাগুলো তিনি বলেছিলেন, এগুলো আমি দীর্ঘ সময় ধরে তোমাদের বুঝিয়েছি, জাস্ট রিকল করার জন্য আবার বলে দিলাম, হালকা করে বলে দিলাম, ছোট করে বলে দিলাম। দীর্ঘ সময় ধরে আমাদের এগুলো পড়া হয়েছে, কার্ল মার্কস পড়তে গিয়ে আগে এগুলো পড়েছি। বিহার পিজিটি তার একটা কোয়েশ্চেন এসেছে, দেখে নাও, 2023 সালে এসেছে। কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাট্রিবিউট আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন জাস্টিস এন্ড ইকুয়ালিটি? জাস্টিস এবং ইকুয়ালিটির মধ্যে একটা 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 গভীর সম্পর্ক বলতে পারো, একটা বলতে পারো যে একটা খুব কাছাকাছি সম্পর্ক আমরা নোটিস করে থাকি, সেটা সোশ্যালিস্ট আইডিয়া গুলোর মধ্যে। সোশ্যালিস্ট আইডিয়া সবসময় কি করে? সোসাইটির কথা বলে, সোসাইটির কথা বলে। সোসাইটি বলতে কি বুঝি? সোসাইটি বলতে এক কালেকটিভ গ্রুপকে বুঝি আমরা, কালেকটিভ গ্রুপকে বুঝি, অর্থাৎ কালেকটিভ ইন্ডিভিজুয়ালসকে বুঝি আমরা। তো কালেকটিভ ইন্ডিভিজুয়ালসদের মধ্যে ইকুয়ালিটি এনশিওর করাটা তাদের টার্গেট, তাই না? ইকুয়ালিটি এনশিওর করা। এবং স্বাভাবিকভাবেই যখনই আমরা লিবারালিজমের বিপরীত দিকে যখন আমরা লিবারালিজমের কথা বলি, তখন আমরা দেখতে পাই সেখানে তারা ইন্ডিভিজুয়ালসকে বেস করে সোসাইটিকে ডেভেলপ করা বা ওই নেশনসকে পরিচালনার কাজটার কথা বলে, যে দেশকে পরিচালনার যে আইডিওলজি সেটা হচ্ছে লিবারাল আইডিওলজি, এবং লিবারাল আইডিওলজিতে ইন্ডিভিজুয়ালসকে তারা গুরুত্ব দেয়, তারা সোসাইটিকে গুরুত্ব দেয়। তো যখন তারা ইন্ডিভিজুয়ালসকে গুরুত্ব দেয়, তখন আমরা দেখতে পাই যে সম্পত্তির এখানে কিন্তু বেসরকারীকরণ হয়, ইন্ডিভিজুয়ালের হাতে সমস্ত কিছু চলে যায় সম্পত্তি। তো ইন্ডিভিজুয়ালের হাতে যখন চলে যায়, তখন কিছু মুষ্টিমেয় ইন্ডিভিজুয়াল, একেবারে অল্প সংখ্যক কিছু ইন্ডিভিজুয়াল, সংখ্যায় অল্প, তারা কি করে না সম্পদের মালিকানাটা হোল্ড করে, অর্থাৎ বড় সম্পত্তির একটা মালিকানা তারা পায়, এবং বড় একটা পপুলেশন সেখানে অল্প কিছু সম্পত্তি কিন্তু তারা কিন্তু এনজয় করতে বাধ্য হয় বা তাদের কাছে অবশিষ্ট থাকে। তো এতে করে আমরা দেখতে পাই যে সমাজে একটা বড় ধরনের কি হচ্ছে, হ্যাপস এবং হ্যাভ নট এর মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়। হ্যাপ আর হ্যাভ নট এর কনসেপ্টটা হচ্ছে যাদের কাছে আছে তাদেরকে বলা হচ্ছে হ্যাপ, যাদের কাছে নেই তাদেরকে বলা হচ্ছে হ্যাভ নট।
তো আছে এবং নেই এই দুটো গ্রুপের মধ্যে কি হয় পার্থক্য, এই যে ডিফারেন্সটা, এদের যে এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আরো চওড়া হয় আর অনেক বৃদ্ধি পায়। তো লিবারাল সোসাইটিতে যখন এটা হয় তখন সোশ্যালিস্ট সোসাইটিতে এর বিপরীতটাকে বলা হয় কি, যে সমাজটাকে তাহলে বেস করতে হবে, সমাজকে বেস ধরতে হবে, অর্থাৎ সবাইকে এখানে বেস ধরতে হবে, বেস ধরে সমাজটাকে পরিচালনার কাজ করতে হবে, দেশকে পরিচালনার কাজ করতে হবে, এটাই হবে আইডিওলজি। তো কোনো ইন্ডিভিজুয়ালসকে নয়। তো সমাজকে যখন আমি ভ্যালুস দেবো, সবাইকে যখন একই ক্যাটাগরিতে আমি ফেলবো, তখন সবাই সমান রকম কি পাবে না ভ্যালু পাবে। সমান রকম ভাবে সে কিন্তু অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধার কথা তারা বলেছেন। তো অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে, তারা কাজের অধিকার পাবে। বিশেষ করে সোশ্যালিস্ট কান্ট্রিজ গুলিতে কাজের অধিকার সুনিশ্চিত করা হয়েছে, সেগুলো তাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। কিন্তু লিবারাল কান্ট্রিজ গুলিতে এগুলো কাজের অধিকার, লিবারাল কান্ট্রিজ গুলিতে কিন্তু রাইট টু জব, রাইট টু ওয়ার্ক, এগুলো কিন্তু কোনো রকম ভাবেই এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না। তো স্বাভাবিকভাবেই এই রাইট টু ওয়ার্ক এর মতো বিষয়গুলিতে তারা ফান্ডামেন্টাল রাইটস এর স্বীকৃতি দিয়ে যে বিষয়টিকে এস্টাবলিশ করে, সেটা হচ্ছে যে সোসাইটির মধ্যে যে গ্যাপটা আছে, হ্যাভ আর হ্যাভ নট এর মধ্যে, সেই গ্যাপটাকে তারা দূর করার চেষ্টা করে এবং স্বাভাবিকভাবেই এক প্রকার ন্যায় বিচার সমাজ ব্যবস্থার মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করে, যে কোনো বৈষম্য থাকবে না। তো এই বিষয়গুলোকে আমরা এস্টাবলিশ করতে দেখতে পাই, সেখানেই এই কথাগুলো এখানে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। ওয়েলথ, পাওয়ার, অপরচুনিটিস, এগুলোর মধ্যে কি থাকবে, ডিসপ্যারিটিস যেগুলো আছে সেগুলোকে এলিমিনেট করার কথা বলে এরা, বা রিডিউস করার কথা বলে কারা না, সোশ্যালিস্টরা। দেখো এই লাইনটাই খুব গুরুত্বপূর্ণ, যতগুলো কথা এখানে বলেছে সেটার মধ্যে গুরুত্বপূর্ণ সেন্টেন্স হচ্ছে এটি। কি বলেছে, সোশ্যালিস্ট সিক্স টু রিডিউস অর এলিমিনেট দ্য ডিসপ্যারিটিস ইন ওয়েলথ, পাওয়ার এন্ড অপরচুনিটিস দ্যাট আর প্রিভালেন্ট ইন ক্যাপিটালিস্ট সোসাইটিস। যে পুঁজিবাদী সমাজে যে সমস্ত বিষয়গুলো আমরা খুব স্বাভাবিক হিসেবে দেখতে পাই, সেগুলো সমাজতান্ত্রিক সমাজে আমরা কি দেখতে পাচ্ছি, সমাজতান্ত্রিক সমাজে আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি, যে সেগুলোর মধ্যে কিন্তু ইকুয়ালিটি থাকে, এবং এই ইকুয়ালিটি এনশিওর করার মধ্য দিয়ে তারা সমাজে জাস্টিস এনশিওর করতে চায়। So this can be evident in the socialist society according to the socialist ideology. তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। চলে আসে 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোইং ইন রিলেশনস টু দ্য সোশ্যালিজম এন্ড চুজ দ্য কারেক্ট কোড। কনসিডার দ্য ফলোইং ইন রিলেশনস টু দ্য সোশ্যালিজম এন্ড চুজ দ্য কারেক্ট কোড। তো দেখো এখানে তিনটে স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট এ বলছে কি, সোশ্যালিজম অ্যাজ আ পলিটিক্যাল মুভমেন্ট। সোশ্যালিজম আমরা জানি এতটা ঠিকই যে একটা রাজনৈতিক আন্দোলন, তাই না? রাজনৈতিক আন্দোলন, যে কিছু মানুষের স্বার্থ পূরণের জন্য সেখানে কতগুলো কি করা হয়, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আন্দোলন করা হয়। একটা রাজনৈতিক একটা স্বার্থ সেটাকে বলা হয়। তারাও ক্ষমতা চায়, তারাও অর্থনীতি চায়, তারাও অর্থ চায়, তারাও পলিটিক্যাল পাওয়ার চায়, তারাও সেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো চায়। তো যাই হোক, পলিটিক্যাল মুভমেন্ট এটা কি বলছে, অলওয়েজ বিগিনস আউটসাইড দ্য সিস্টেম। যে হ্যাঁ, এটা বাইরেই, এটা কিন্তু এই যে এটা শুরুটা যেটা হয়, রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হয় সমাজতান্ত্রিক ব্যবস্থায়, সেটা হচ্ছে বাইরেই শুরু হয়। রেয়ারলি বিগিনস ফ্রম দি ইনসাইডস, which means that at first it lacks institutional basis। এটাও আমরা দেখতে পাবো যে সোশ্যালিস্ট যে মুভমেন্ট, সোশ্যালিস্ট একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে আমরা দেখতে পাবো এই যে আন্দোলনটা, সেটা কিন্তু বাইরের দিকে শুরু হয়, ইনস্টিটিউশনের ভেতরে কিন্তু এই আন্দোলনটা শুরু হয় না। অর্থাৎ ইনস্টিটিউশনস বলতে এখানে যেগুলোকে বোঝানো হচ্ছে, সেটা দেখো এখানে বলছে, ইনস্টিটিউশনস বলতে এখানে যেগুলোকে বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে সরকার, মিডিয়া, কোথায় গেল, এখানেই ছিল ইনস্টিটিউশন, এই যে এখানে দেখো আছে। ইনস্টিটিউশনস বলতে এখানে যেগুলোকে বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে সরকার, কর্পোরেশনস, মিডিয়া, এই সমস্ত বিষয়গুলো আমরা কি দেখতে পাই না, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ক্যাপিটালিস্টদের বা এলিটদের একটা হোল্ড, একটা বড় ধরনের কন্ট্রোল থাকে, একটা হোল্ড থাকে। তো স্বাভাবিকভাবেই তারা এখানে কোনো আন্দোলন করতে দেয় না, আন্দোলনটা বাইরে থেকে শুরু হয়। লেবার্সরা সেই আন্দোলনটা সংগঠিত করে, বা যারা হ্যাভস নট এর ক্যাটাগরিতে পড়ে তারা আন্দোলনটা সংগঠিত করে, এবং আলটিমেটলি তারা কি করে, সেই আন্দোলনটাকে সামনের দিকে, মানে ইনস্টিটিউশনের উপরে তখন কিন্তু সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বা ইনস্টিটিউশনসটার মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করে। এটা আমরা দেখতে পাবো। তো এটা আমরা সঠিক হিসেবেই পাচ্ছি। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে সোশ্যালিস্ট এক্সপেক্ট এক্সিস্টিং ইনস্টিটিউশন টু বি হস্টাইল। যে হ্যাঁ, সোশ্যালিস্টরা এটাও আবার বিশ্বাস করে যে বিদ্যমান যে সমাজ ব্যবস্থা, বিদ্যমান সমাজের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা কি থাকবে, হস্টাইল থাকবে, মানে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকবে। এক প্রকার কি হবে, এরা আশা করে যে ভেতরের পার্টে, ভেতর দিকে কি হবে, এক প্রকার দ্বন্দ্ব হবে। এটা আশা করে যে ভেতর দিকে দ্বন্দ্ব হবে, এবং এটা বলেও ঠিক, এবং বলেও তা। যেমন হচ্ছে কার্ল মার্কস এবং এঙ্গেলস বলে গেছেন যে ক্যাপিটালিস্টরা নিজেরা নিজেরা ধ্বংস হবে, তার অন্যতম কারণ হচ্ছে এটাও যে তারা নিজেদের স্বার্থে আবার, মানে তারা যেহেতু তারা এক প্রকার ইন্ডিভিজুয়ালস, তো ক্যাপিটালিস্টদের সঙ্গে আবার ক্যাপিটালিস্টদের দ্বন্দ্ব আলটিমেটলি কি করবে না, লেবার্সদেরকে সুযোগ করে দেবে তাদেরকে কিন্তু তাদেরকে ক্ষমতা দখল করার। অর্থাৎ ক্যাপিটালিস্টরা একটা ক্যাটাগরি হতে পারে বটে,
কিন্তু ক্যাপিটালিস্টদের মধ্যেও আবার কিন্তু সেগ্রিগেশন করা যায় ইন্ডিভিজুয়ালি। তো স্বাভাবিকভাবে ক্যাপিটালিস্টদের একজন ক্যাপিটালিস্টের সঙ্গে আরেকজন ক্যাপিটালিস্টের যখন কন্ট্রাডিকশন হয়, যখন তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট যখন কন্ট্রাডিক্ট করে, তখনই আলটিমেটলি সেটা কিন্তু একটা নতুন সম্ভাবনা তৈরি করে, নতুন একটা সমাজ ব্যবস্থার দিকে কিন্তু সমাজটাকে নিয়ে যাওয়ার একটা কিন্তু সংকেত সেখান থেকে কিন্তু শো করে। ওই সমস্ত কথাগুলোই এখানে কিন্তু বলা হয়েছে। এই সমস্ত কথাগুলো এখানে বলা হয়েছে, দেখে নিও। তারপর কি বলছে, সোশ্যালিজম বিগিনস উইথ নো প্যাট্রোনেস, all it can hope to do is to pursue it। কি বলছে এখানে দেখো, এখানে এক্সপ্লেনেশন দিয়েছি আমি। Early socialist movement typically do not have a backing of wealthy patrons or powerful entities, as their goal are often contrary to their interest of the elites। এলিটদের সঙ্গে তাদের হচ্ছে যে স্বার্থ, সেটা কি হচ্ছে বিরোধপূর্ণ, এবং স্বাভাবিকভাবেই তারা যারা শক্তিশালী ছিল তারা খুব একটা বেশি সাপোর্ট পেত না, মানে যারা দুর্বল ছিল, যারা দুর্বল ছিল তারা খুব একটা বেশি সাপোর্ট পেত না। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। কি বলছে, উইথাউট ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম স্টাবলিশ সোর্সেস, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যে সমস্ত এলিটসরা আছে, তাদের কাছ থেকে যদি তুমি সোর্সের যদি সাপোর্ট খুব একটা না পাও, তাহলে তোমার যে শক্তি, তোমার আন্দোলন করার যে ক্ষমতা খুব একটা বেশি কিন্তু সাকসেস হবে না। কি বলছে এখানে দেখো, সোশ্যালিস্ট মাস্ট রিলাই অন দ্য স্ট্রেংথ of their ideas and their ability to mobilize and persuade the masses। এই কারণে তারা কি করে, যে সাকসেস হয় না যখন, তখন তারা মাসকে এখানে কিন্তু তারা কি করার চেষ্টা করে, সংগঠিত করার চেষ্টা করে, মাসকে সংগঠিত করে অর্থাৎ জনসাধারণকে সংগঠিত করে তারা কিন্তু এখানে আন্দোলন করার চেষ্টা করে এক প্রকার। যাই হোক, এই প্রসেসেই তারা এই জিনিসগুলো করে, আরো অনেক কিছুই ঘটে এখানে। তো মোটামুটি ভাবে বেসিক আইডিয়াটা ঘুরিয়ে ফিরিয়ে যেটা হচ্ছে সেটা, যে অর্গানাইজেশনস এর ভেতর থেকে আন্দোলন সংগঠিত হতে খুব একটা বেশি দেখা যায় না, বাইরে থেকেই হয়, বেশিরভাগটাই বাইরে থেকে আন্দোলনটা হয়। ভেতর থেকে খুব একটা বেশি হয় না। কিন্তু ভেতরে যে কোনো কন্ট্রাডিকশনস নেই তা কিন্তু নয়, ভেতর দিকেও কন্ট্রাডিকশনস আছে। ইনস্টিটিউশনস গুলোর মধ্যে যে ক্যাপিটালিস্টরা আছে বা এলিটরা আছে, তাদের নিজেদের ইন্টারেস্টের মধ্যেও একটা কন্ট্রাডিকশনস দেখা যায়, তারা নিজেরাও কন্ট্রাডিক্ট করে, এবং আলটিমেটলি সেটা একটা নতুন রাস্তা অবশ্যই তৈরি করে। এবং যারা হচ্ছে ওই চেঞ্জের কথা বলে, যারা সোশ্যালিস্ট সিস্টেম এস্টাবলিশ করার কথা বলে, যারা সোশ্যালিস্টরা আছেন, তারা আলটিমেটলি আমরা কি দেখতে পাই না, তারা যখন ভেতর বাইরে থেকে, মানে যারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যখন সমর্থন পাচ্ছে না নিজেদের অধিকারগুলোকে সুনিশ্চিত করার জন্য, নিজেদের মতন করে শাসন ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য, তখন এরা বাইরে থেকে কি করে, মাসকে, যেটাকে বলা হচ্ছে জনগণকে সংগঠিত করে, তখন তারা কি করে, ইনস্টিটিউশন গুলোর উপর এক প্রকার কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। রিসেন্টলি তোমরা দেখছো, যেটা আমি এর আগেও তোমাদের কোনো একদিন উদাহরণ দিয়েছিলাম, যে দেখবে বামপন্থীরা এখন নতুন করে আবার শক্তি সঞ্চয় করছে, আবার ইউথ জেনারেশন তারা কিন্তু আবার নতুন করে কিন্তু এই সমস্ত সংগঠনে যোগদান করছে। বয়স্ক লোকেরা এখন রাস্তাটা ছেড়ে দিতে এক প্রকার বাধ্য হয়েছে, ইউথদের শক্তির কাছে তারা পরাজয় স্বীকার করছে। আমাদের পশ্চিমবঙ্গে বামপন্থীদের এখন সংগঠনে দেখবে সবই কিন্তু ইউথ। তো ইউথরা কি করছে, গ্রামে চলে যাচ্ছে, গ্রাম দিয়ে শহর ঘেরাও করার যে পলিসি মাওজুদাঙ্গে ছিল, কাইন্ড অফ সেরকম তারা গ্রামে চলে যাচ্ছে, গ্রামে গিয়ে বিভিন্ন ছোট ছোট ইস্যুস গুলোকে তারা সেখানে কিন্তু পিক আপ করছে, এবং বড়গুলোকেও করছে। বড়গুলোর মধ্যে যেমন ফার্মার্সদের যে সমস্ত ডিমান্ড গুলো, সেগুলো বর্ধমানের দিকে দেখবে বামপন্থীদের বিশেষভাবে প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু এখানে কৃষকদের অবস্থাটা ভালো, কৃষকরা ভালো, মানে কৃষকদের শক্তিশালী একটা পজিশন আছে, কৃষকদের একটা আইডিয়া এখানে ফাংশন করে। জানো তোমরা যে ধান চাষ এখানে এই সমস্ত জেলাগুলিতে বেশি হয়। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো কি, যে এখানেও কিন্তু এই আন্দোলনগুলো বেশিরভাগ সঞ্চারিত হচ্ছে এখান থেকে এমার্জ করছে। তো বড় বড় সেখানে দেখবে আন্দোলন সেখান থেকে ধীরে ধীরে, বা ছোট ছোট দেখবে, ছোট ছোট করে আন্দোলনগুলোকে সেখানে সংগঠিত করে, বা মানুষজনকে ছোট ছোট ভাবে সংগঠিত করে কলকাতার বুকে এসে তারা কি করার চেষ্টা করছে, এখানকার ইনস্টিটিউশনাল সিস্টেমস গুলোর উপর কিন্তু আছড়ে পড়ার চেষ্টা করছে এক প্রকার। তাদের উপর এক প্রকার একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। কাদের উপর? না, এখানকার পলিটিক্যাল পার্টিস গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে এক প্রকার, যে দেখো আমরা কতটা শক্তি সঞ্চয় করেছি, আমরা ইউনাইট হয়েছি, আবার আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা কৃষক, আমরা আবার ইউনাইট হচ্ছি। এটা বোঝানোর চেষ্টা করেছে, মিডিয়াগুলোকে এটা বোঝানোর চেষ্টা করেছে, যে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ যদি আমাদের সমর্থনে আছে, তারা যদি মুভমেন্ট করছে, তারা যদি মার্চ করছে রাস্তায়, গ্রাম থেকে কলকাতার দিকে আসছে, তাহলে এই মুহূর্তে ডিমান্ডটা হচ্ছে যে এই আন্দোলন রিলেটেড খবরগুলো যদি তুমি টিভিতে চালাও বেশি করে, তবেই মানুষ সেগুলো দেখবে। কারণ যারা অডিয়েন্স, যারা হচ্ছে এখানে বলতে পারো যে ভিউয়ার্স, তারা কিন্তু ওই ধরনেরই খবর দেখতে চাইছে, যেটা অলরেডি ফিজিক্যাল ফিল্ডে হচ্ছে। তো তুমি যে ধরনের মিডিয়া, তুমি যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছো, তুমি যে ধরনের খবর সার্কুলেশন করছো, সেগুলো হয়তো ক্যাপিটালিস্ট মেন্টালিটিতে, ক্যাপিটালিস্টকে সাপোর্ট করার জন্য, তো সেগুলোকে দেখার মতো লোক তুমি খুঁজে পাবে না। তো ফলে আমরা একটা বড় সংখ্যা, আমরা কলকাতায় আসছি, তোমার জায়গায় আসছে, আমরা আসছি কলকাতায়, যেখানে দেশ বিদেশের বিশ্বের সমস্ত মিডিয়া চ্যানেলস গুলো রয়েছে, তো সেখানে আমরা আসবো, তোমাদেরকে এখানে আমরা দেখাবো এক প্রকার যে আমরা কতটা শক্তিশালী হয়েছি। এক প্রকার তোমরা তোমাদের নিজেদের
যেহেতু তোমরা মানে ইনকাম যদি তোমাদেরকে করতে হয়, তোমাদেরকে যদি বেনিফিট করতে হয়, তাহলে অবশ্যই যেটা ট্রেন্ডিং এ যে সমস্ত ইভেন্টস গুলো চলছে সেই ধরনের ইভেন্টস রিলেটেডই খবর তোমাদের দেখাতে হবে। তাহলে এক প্রকার আমরা এত বড় শক্তি সঞ্চয় করে যখন গ্রাম থেকে শহরে এসে যখন একটা বড় মুভমেন্ট করছি, একটা মিছিল করছি, মিটিং করছি, তখন তোমাকে ওই ধরনেরই খবর দেখাতে হবে। তার মানে তাদের যে ন্যারেটিভটা যেটা ছিল, তাদের যে নিজেদের একটা যে আইডিওলজি ছিল, ক্যাপিটালিস্ট আইডিওলজি, সেই আইডিওলজি থেকে তাদেরকে কিন্তু মানে তাদের মুখ ঘোরানোর জন্য এক প্রকার বলতে পারো। এটা একটা ইনস্টিটিউশনস, মিডিয়া ইনস্টিটিউশনস। তো পার্টিকুলার এই ইনস্টিটিউশনসটা থেকে এখানে তাদের অভিমুখটা ঘোরানোর জন্য তাদের দেখানো সেই সমস্ত ইভেন্টস গুলো থেকে বা তাদের সাপোর্ট করা ইভেন্টস গুলো থেকে মুখটা ঘুরিয়ে বা এইখানে বামপন্থী আইডিওলজি গুলোর দিকে, বামপন্থী ইস্যু গুলোর দিকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এই গ্রাম থেকে শহরের দিকে আসছে। এরকম ভাবে আমরা দেখতে পাবো পলিটিক্যাল পার্টিস, এখানে এইভাবে আমরা দেখতে পাবো মিডিয়া সিস্টেম, এইভাবে দেখতে পাবো আমরা পুলিশ সিস্টেম, প্রশাসন ব্যবস্থা, সবাইকে এক প্রকার কি করা হয়, একটা সংকেত দেয়, এক প্রকার কিন্তু একটা সংকেত দেওয়া হয় যে সাবধান হয়ে যাও, নইলে কিন্তু আমরা আবার নিজেরা নতুন করে ইউনাইট হচ্ছি। আর আবার আমাদেরও সময় আসবে, সুযোগ আসবে, আমরা কিন্তু তখন দেখে নেব। তো এই ধরনের এক প্রকার কিন্তু সাইলেন্ট কতগুলো কিন্তু এখানে কিন্তু এক প্রকার বলতে পারো যে বার্তা তাদেরকে, মেসেজ তাদেরকে কিন্তু দেওয়া হয়। তো সরকারকেও কিন্তু এটা দেওয়া হয় যে সরকার যদি তুমি নিজের মতো করে এই লেবার্সদের মতো করে যদি পলিসি তৈরি না করো, ফার্মার্সদের মতো করে যদি পলিসি তৈরি না করো, তাহলে আমাদের যে ভোট ব্যাংক, এত বড় একটা গ্রুপের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কিন্তু কিছুই তুমি পাবে না। তো এইগুলো এরকম ভাবে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করার কিন্তু চেষ্টা কিন্তু হয়। তো এগুলো আমরা কিন্তু এখানে নোটিস করে থাকবো। এগুলো সোশ্যালিস্ট আইডিয়া গুলোর মধ্য দিয়েই দেখবে এগুলো খুব বিখ্যাত হয়েছে। চলে আসে পরের প্রশ্ন কি বলেছে? ৫ নম্বর প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট আ ইউটোপিয়ান সোশ্যালিস্ট? ইউটোপিয়ান যিনি নন তিনি হচ্ছেন হ্যারল্ড ল্যাস্কি। হ্যারল্ড ল্যাস্কির একটা লেখা একটা বইয়ের নাম বলতে পারবে? হ্যারল্ড ল্যাস্কি গ্রামার অফ পলিটিক্স। গ্রামার অফ পলিটিক্স। একাধিকবার পরীক্ষায় বইটার নাম জিজ্ঞেস করেছে, ভালো করে মনে রাখবে। রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ার, সাঁ-সিমো। তো সাঁ-সিমো, চার্লস ফুরিয়ার, রবার্ট ওয়েন, এই নামগুলো যারা ইউটোপিয়ানস হিসেবে আমরা তাদেরকে দেখেছিলাম, তাই না? তিনজনের নাম বলেছিলাম যখন সায়েন্টিফিক সোশ্যালিজম পড়িয়েছিলাম, কার্ল মার্কস যখন পড়িয়েছিলাম তখন এগুলো তোমাদের বলেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা দেখতে পাবো যে এরা ইউটোপিয়ান হিসেবে বিবেচিত হয়। ইউটোপিয়ান হিসেবে বিবেচিত হওয়ার বড় কারণটা হচ্ছে যারা এদের যে ভিশন গুলো, যেগুলো যে আইডিয়া, সেই ভিশন গুলো হচ্ছে অনেক বেশি আইডিয়ালিস্টিক, আদর্শবাদী সেই সমস্ত তাদের স্বপ্ন কিছু, যে স্বপ্নগুলোর বাস্তবতা বলে কিছু নেই। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো সেগুলো বাস্তবের মাটিতে যেহেতু প্রয়োগযোগ্য নয়, সেই কারণে তাদেরকে ইউটোপিয়ান বলেছেন কে? না, কার্ল মার্কস বলেছেন। অর্থাৎ সোশ্যালিজম যখন এই তিনজন থিঙ্কার্স এবং আরো অনেকে ছিল, এরা প্রমিনেন্ট ছিলেন, এরা যখন এই নিজেদের আইডিয়া গুলো দিয়েছেন তখন তারা সমাজটাকে পরিবর্তন করার কথা অবশ্যই বলেছেন। বাট তাদের পরিবর্তনটা কখনো কিন্তু ওই সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিল না, কখনো সেখানে সায়েন্টিফিক ছিল না, সেখানে সিস্টেমেটিক ছিল না, এই সমস্ত বিষয়গুলো ছিল না। যেহেতু ছিল না, তাই পরিবর্তন যে কখনো সম্ভব নয় এটা কার্ল মার্কস এবং এঙ্গেলস এসে পরবর্তীকালে রিয়েলাইজ করলেন এবং এই ইউটোপিয়ানসদের সমালোচনা এবং এদের সমালোচনা করে ইউটোপিয়ানস এখানে তাদের নাম দিলেন। তো এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। যাই হোক, এগুলো এখানে ভালো করে দেখে নিয়ে, এখানে দেখো নিউ ল্যান্ডার্কের কথা বলা হয়েছে, স্কটল্যান্ডে যেটা রবার্ট ওয়েন তৈরি করেছিলেন, এই সমস্ত বিষয়গুলোর দিকে মাথায় রেখো। এগুলো তোমাদের ক্লাসেও আমি বলেছিলাম, এগুলো নোটও করেছিলাম, তোমাদের দিয়েছি, এগুলো আশা করি তোমাদের মনে আছে। চলে আসো পরের প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নে কি বলেছে? এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার্স এন্ট্রান্স টেস্টে এসেছে। কোয়েশ্চেনটা একটু হযবরলা আছে, ধরাটা একটুখানি ডিফিকাল্ট হবে। তারপরেও দেখো এখানে কি বলছে। A3 বলছে, অ্যানার্কিস্টরা কি করে? রিজেক্ট এনি ফর্ম অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যাজ ননসেন্স। এখানে যদি আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো, যদি এখানে এতটা বোঝা মুশকিল হয়, কারণ ইন্ডিভিজুয়ালিজমকে মোটামুটি সবাই এখানে বিরোধিতাই করে এক প্রকার। না, ফ্যাসিস্টরা আবার সাপোর্ট করে কিছুটা, খুব যে বিরোধিতা করে তা নয়। যাই হোক, এখানে অ্যানার্কিস্টদের মধ্যে আমরা দেখতে পাবো কি যে তারা অথরিটি সিস্টেমটিকে, অথরিটির যে আইডিয়া, সেই অথরিটির আইডিয়াটিকে তারা কিন্তু কমপ্লিটলি রিজেক্ট করে। তারা অথরিটিকে মানতে চায় না। অ্যানার্কিস্ট তাদেরকেই বলা হয় যে যেহেতু তুমি কোনো অথরিটি মানতে চাও না, তার ফলে তোমার তৈরি করা যে সমাজ ব্যবস্থা, সেখানে সবাই যখন তুমি সবাইকে যোগ্য হিসেবে মানছো, তাকে পরিচালনা করার জন্য কোনো কর্তৃত্বের প্রয়োজন পড়বে না, অথরিটির প্রয়োজন পড়বে না, আলটিমেটলি সমাজটা তখন অ্যানার্কিজমের দিকে চলে যায়। তো এটা অর্থাৎ সবাই সেখানে বস, সবাই সেখানে রাজা, সবাই সেখানে দেখবে সেখানে যোগ্য। তো ফলে আলটিমেটলি সোসাইটিটা একটা অ্যানার্কিজমের দিকে চলে যায়, একটা নৈরাজ্যতার দিকে চলে যায়, একটা ডিসঅর্ডারের দিকে চলে যায়। অ্যানার্কিজমটাকে এখানে আমরা প্রপারলি বুঝতে পারি ডিসঅর্ডার শব্দটিকে রিপ্লেস করে। তো ডিসঅর্ডারের দিকে চলে যায়, যে কোনো শৃঙ্খলা বজায় থাকে না, যে যা পারছে, যে যার যা মন চাইছে সেটাই সে করে, এবং এটাই সেখানে বলা হয়। তো যাই হোক, এখানে বলার চেষ্টা হয়েছে অ্যানার্কিস্টদের সঙ্গে ইন্ডিভিজুয়াল লিবার্টিকে এখানে লিঙ্ক করেছে এবং বলেছে ইন্ডিভিজুয়াল লিবার্টিকে তারা কিন্তু সেখানে কিন্তু ক্রিটিসাইজ করে।
না, সব অ্যানার্কিস্টরা নয়। ইন্ডিভিজুয়াল লিবার্টিকে সাপোর্ট করেছিল হচ্ছে শুধুমাত্র আমরা দেখতে পাবো লিবার্টারিয়ানরা। রবার্ট নজিকের মতো অ্যানার্কিস্টরা। কারণ অ্যানার্কিস্টদের আমরা অনেক ভ্যারিয়েশন পড়লাম। অনেক ভ্যারিয়েশন পড়লাম আমরা অ্যানার্কিস্টদের সেখানে। প্যাসিফিস্ট পড়লাম আমরা, মার্কেট ওরিয়েন্টেড পড়লাম, ইন্ডিভিজুয়ালিস্ট পড়লাম। অনেক ধরনের আমরা পড়েছি। কিন্তু যারা শুধুমাত্র সেখানে ওই আ মার্কেট ওরিয়েন্টেড ছিল, তারা তো স্বাভাবিকভাবেই তো ইন্ডিভিজুয়াল এর পক্ষেই দাঁড়াবে। তো ইন্ডিভিজুয়াল এর পক্ষে দাঁড়িয়েছে সেই সময় আমরা দেখতে পাবো কে? না ওই আ আ রবার্ট নজিকের মতো মানুষরা। কাজেই এইটা ওই কারণেই তোমাদের বললাম যে এটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না আসলে। অ্যানার্কিজম এর সঙ্গে তো অনেক আইডিয়া জড়িত। তো কাজেই ইন্ডিভিজুয়াল শব্দটিকে যখন বলেছে তখন ঠিক আছে বলেছে মেনে নিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে সব অ্যানার্কিস্টরা কিন্তু একই আইডিয়ায় বিশ্বাসী নয়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল এর যে লিবার্টি থাকা উচিত নয়, এই আইডিয়ায় তারা বিশ্বাসী নয়। বিশেষ করে রবার্ট নজিকের মতো মানুষরা যিনিও অ্যানার্কিস্টদের ক্যাটেগরিতে পড়েন, তিনি কিন্তু ইন্ডিভিজুয়াল এর পক্ষেই দাঁড়িয়েছেন। তো তিনি মার্কেটের পক্ষে দাঁড়িয়েছেন। তো স্বাভাবিকভাবেই এটা একটুখানি আমাদের ডিফিকাল্ট হয়ে যায় এটা উত্তরটা করা। যাই হোক তারপরে দেখেন ওখানে কি বলছে সোশ্যালিস্টে বলেছে এন্ডোর্স আ উইক এক্সাক্টলি ফ্রি মার্কেট অ্যানার্কিস্ট। সোশ্যালিস্টরা কি বলেছে? সোশ্যালিস্টরা বলেছে এন্ডোর্স আ উইক ভিউ অফ ফ্রিডম। সোশ্যালিস্টরা বলেছে কি এন্ডোর্স আ উইক ভিউ অফ ফ্রিডম। হ্যাঁ, তারা স্বাধীনতাটাকে একটু দুর্বল ভাবেই দেখে। এরা এতটা ভ্যালু দেয় না স্বাধীনতাকে। কেন? কারণ তারা সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজের কথা বলছে। যখন তুমি ফ্রিডম এর কথা বলবে তখন ইন্ডিভিজুয়াল এর প্রসঙ্গ সেখানে এসে দাঁড়ায়। ইন্ডিভিজুয়াল। তো স্বাভাবিকভাবে তারা ইন্ডিভিজুয়াল এর পক্ষে দাঁড়ায় না। এরা যার পক্ষে দাঁড়ায় সেটা হচ্ছে সোশ্যালিস্টদের পক্ষে। এবং মনে করে দেখো এম এন রয় তোমাদের যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এম এন রায় এই অভিযোগগুলোই করেছিলেন যে মানুষের স্বাধীনতা, মানুষের মানবিক কিছু অধিকার এই সমস্ত বিষয়গুলো একেবারেই ইউনিটি, ইন্টিগ্রিটি এই সমস্ত বিষয়গুলো সেখানে বেস হওয়া দরকার যেকোনো সমাজ ব্যবস্থায়। এই কথাগুলো বলেছিলেন এবং বিশেষভাবে তিনি নিন্দা করেছিলেন কি যে সোশ্যালিস্ট সিস্টেমের মধ্যে যেভাবে ফ্রিডমকে যেভাবে কেড়ে নেওয়া হচ্ছিল দিনের পর দিন। স্ট্যালিন যেভাবে এসে মানুষের ফ্রিডম কেড়ে নিচ্ছিলেন যে কেউ বিরোধিতা করেছে, তাকে চলো জেলে ঢুকিয়ে দাও, তাকে দল থেকে বের করে দাও। কেউ পার্টির বিরোধিতা করেছে, কেউ লিডারের বিরোধিতা করেছে, কেউ সরকারের পলিসির বিরোধিতা করেছে। তো স্বাভাবিকভাবে তাকে মেরে দাও, তাকে জেলে ঢুকিয়ে দাও, তাকে দল থেকে বের করে দাও। এই ধরনের ঘটনাগুলো সেখানে ঘটছিল। তো সেখানে আমরা দেখতে পাবো সোশ্যালিস্টরা এরকমভাবে ফ্রিডমকে খুবই একটা সীমাবদ্ধতার সঙ্গে দেখে, একটা লিমিটেড ওয়েতে দেখে। এরা বলার চেষ্টা করে ইন্ডিভিজুয়ালের এই এতটা বেশি ফ্রিডম থাকা উচিত নয়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি এবং এম এন রয়কে তো স্বাভাবিকভাবে দল থেকে বেরিয়ে করে দেওয়া হলো। কমিন্টার্ন থেকে বেরিয়ে করে দেওয়া হলো। বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি ছিলেন। তাকে বের করে দেওয়া হলো এবং আমরা দেখলাম যে তিনি যখন ইন্ডিয়াতে ফিরে আসতেন তখন তো তিনি জেলবন্দী হয়ে গেলেন। যাই হোক এগুলো আমরা এখানে দেখতে পাই। ৩ নাম্বার বলেছে কি? ৩ নাম্বার বলেছে ফ্যাসিজম। ফ্যাসিজম এর সঙ্গে আমরা কি দেখতে পাই? অ্যাজ অ্যান অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু মানে হচ্ছে যে অ্যাবসোলিউট কথার অর্থ হচ্ছে চরম। এটা সবথেকে শক্তিশালী যেটাকে বলা যেতে পারে বা চরম। তো ওই ধরনের একটা আইডিয়া। তো আমরা জানি ফ্যাসিস্ট মানে হচ্ছে সেখানে একজন শাসক যা বলবে সবকিছু তার কথা মতোই সবকিছু হয়। তিনি যা আইডিয়া সেখানে ইম্পোজ করবেন সেটাকেই মানতে হয়। তিনি তার একটা নির্দিষ্ট আদর্শ যেটা ইম্পোজ করবেন সেটাকেই মেনে চলতে হয়। এবং তিনি শেষ কথা হিসেবে বিবেচিত হন। এবং সবকিছুর মধ্যে একটাই থাকে। অ্যাবসোলিউট কথার অর্থ হচ্ছে যে একটাই একটা আইডিয়া থাকে সেখানে। তো আইডিয়া হিসেবে একটা থাকবে, লিডারও একটা থাকবে। সেখানে জাতি একটা থাকবে যেমন দেখবে জুইসদের মেরে দেওয়া হতো। জুইসদের মেরে দেওয়া হতো না? তো ইহুদিদের সেই সময় দেখবে তোমার মেরে দেওয়া হতো। তো এই সমস্ত ঘটনাগুলো অর্থাৎ অ্যাবসোলিউট যখন বলবে তখন সেটা একের একটা কথা বলবে। ইউনিক বা এক কোন একটা পার্টিকুলার সংখ্যাকে মানে সেটা ডিনোট করবে। সংখ্যা মানে হচ্ছে হ্যাঁ? না একক বিষয়টাকে সেখানে ডিনোট করে। একক। এক যেটাকে বলি যে সবকিছুর মূল হচ্ছে সেটা ওই একটাই। তো সেখানে কি হবে? একজন ফ্যাসিস্ট মানে হচ্ছে সেখানে একজন লিডার থাকবে, একটাই পলিটিক্যাল পার্টি থাকবে, একটাই আদর্শ থাকবে, অন্য কোনো আদর্শ থাকবে না। বামপন্থীদের মেরে দিচ্ছিল মনে করে দেখো। ফ্র্যাঙ্কফার্ট স্কুলের কথা তোমাদের আমি এখনো ফ্র্যাঙ্কফার্ট স্কুলের আলোচনায় আসিনি। মার্কসিজম যখন পোস্ট মার্কসিজম যখন পড়াবো তখন বলব। তো ফ্র্যাঙ্কফার্ট স্কুলের যে সেই সময় কিন্তু পালিয়ে যেতে জার্মানি থেকে বাধ্য হলো দেখলে তোমরা। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো কি যে তারা অন্য কোনো আইডিওলজিকে সমর্থন করে না, অন্য কোনো জাতিকে সমর্থন করে না, অন্য কোনো ধর্মকে সমর্থন করে না, অন্য কোনো লিডারকেও সমর্থন করে না। এইরকম ভাবে একটা যে আইডিওলজি সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট। অর্থাৎ অ্যাবসলিউট বলতে আমরা স্টেটের যে আইডিয়ার সঙ্গে এটাকে আমরা বুঝে থাকি সেই রকমের একটা আইডিয়া। তো সেখানে এক বলে একটা কনসেপ্ট থাকবে। এক, দুই হবে না সেখানে। অর্থাৎ সবসময় সেখানে সিঙ্গুলার ফর্মে সবকিছুকে কনসেপ্ট সেখানে ভাবা হবে। প্লুরাল ফর্মে সেখানে কোনো কিছুকে সেখানে কিন্তু ভাবনা চিন্তা করা হয় না। ৩ নাম্বার কি বলছে? ৩ নাম্বার বলছে কনজারভেটিভ। কনজারভেটিভদের সঙ্গে কোনটাকে বলছে? ২ নাম্বার বলছে। কি বলছে? অ্যাজ আ পজিটিভ ভ্যালু টু রেফার টু সেলফ ফুলফিলমেন্ট। অ্যাজ আ পজিটিভ ভ্যালু টু রেফার সেলফ ফুলফিলমেন্ট। সেলফ ফুলফিলমেন্ট মানে এটা এতটা ক্লিয়ার হয় না। মানে এত শর্টে বলেছে জিনিসগুলো যেগুলোকে আ একটুখানি এনালাইজ করা ডিফিকাল্টি হয়। তো পজিটিভ ভ্যালু টু রেফার আ সেলফ ফুলফিলমেন্ট। সেলফ ফুলফিলমেন্ট এর ধারণাটা আমরা কোথায় দেখেছি? সেলফ ফুলফিলমেন্ট এর ধারণাটা আমরা দেখতে পাই কি? যে
মানে এইভাবে এটাকে লিঙ্ক করতে পারি যে কনজারভেটিভটা বলে যে বর্তমান যে সিস্টেমস গুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো সে নিজেকে নিজের চাহিদা পূরণ করার জন্য যোগ্য, সে সমাজটিকে বেটারলি সার্ভ করার জন্য, সোসাইটিকে বেটারলি সার্ভ করার জন্য, মানুষকে বেটারলি সার্ভ করার জন্য যোগ্য, সে যথেষ্ট সে সেখানে যোগ্য। স্বাভাবিকভাবেই অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইডিওলজি নিয়ে আসা দরকার নেই। এই কনজারভেটিভ মাইন্ডে, এই কনজারভেটিভ আইডিওলজিতেই সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। তো এটাই আমি যতটা লিঙ্ক করতে পারছি, এটা তার বাইরে আমার অন্য মাথায় অন্য কিছু আসছে না। এতটা শর্টে বলেছে, এগুলো আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আরো একটু ডিটেলসে বললে সুবিধা হতো। আর তার কারণ সেলফ ফুলফিলমেন্ট বলে এটা লিবারালিজমের সঙ্গেও চলে যায়। লিবারালিজমেও আমরা দেখতে পাবো সেলফ ফুলফিলমেন্টের আইডিয়া আছে যে ইন্ডিভিজুয়াল সে নিজে যথেষ্ট যোগ্য, সে সমস্ত কিছু তার নিজের বেটার ডেভেলপ করা, বা সে নিজেকে নিজের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা এনশিওর করার জন্য সে যথেষ্ট যোগ্য। কাজেই সে নিজেকে নিজের যে দাবি আছে, নিজের যে সেগুলো প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা সে নিজের মতো করে সে পূরণ করতে পারে। তো সেলফ ফুলফিলমেন্টের আইডিয়াটা কিন্তু সেই ক্ষেত্রে লিবারালিজমের সঙ্গেও জড়িত, এটা আমরা এখানে দেখতে পাবো। যাই হোক, তারপরে চলে আসো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। জম্মু কাশ্মীরে 2022 সালে এসেছে। দেখতেই পাচ্ছ কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য, এটা এই কোয়েশ্চেনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল, এবং 2022 সালে যেহেতু এসেছে নেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। ভালো করে মাথায় রাখবে, কারণটা আমি এর আগে একাধিকবার বলেছি কি কারণে এটা গুরুত্বপূর্ণ। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার অফ সোশ্যালিস্ট স্টেট। আচ্ছা, নতুন অনেকে আছো তাও বলে দিই কেন গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরের কোয়েশ্চেন। তার কারণটা হচ্ছে জম্মু কাশ্মীরে এখন প্রেসিডেন্টের রুল চলছে, তো রাজ্যপাল সেখানে শাসন করছে প্রেসিডেন্টের হয়ে। তো স্বাভাবিকভাবে বিজেপি এক প্রকারে ইনডিরেক্টলি সেখানে শাসন করছে। তো বিজেপির শাসন যেখানে যেখানে আছে, আমি তোমাদের বলেছিলাম যে সেই সমস্ত রাজ্যের কোয়েশ্চেন্স গুলো ভালো করে সেখানে তোমরা সলভ করবে, তার কারণ সেগুলো নেটে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তোমরা নোটিশ করে দেখেছো একটা জিনিস, এবারের যে ফর্মটা, নেটের যে ফর্মটা, তোমরা প্রত্যেকে নেটের ফর্মটা খুলে দেখো, সেখানে গেরুয়াকরণ ওটা হয়ে গেছে। গেরুয়া, হ্যাঁ স্যার, আমিও ভাবছিলাম যে কেন গেরুয়া। বুঝতে পারছো? সব জায়গাতেই তোমরা দেখো, মানে আমি 4-5টা জিনিস এখন মনে করতে পারছি না কি কি দেখলাম, 4-5টা জিনিস আমি নোটিশ করলাম যে সবগুলোই কিন্তু গেরুয়াকরণ হয়ে গেছে। এবং দেখো, আমি জানি না কি কারণে তারা তো বলেছে, ঠিক আছে ডেটটা চেঞ্জ করতে বলেছে, তাই ইলেকশন ভোটের ন্যাশনাল টিভির কালারটাও তো করে দিয়েছে কিসের কি সিম্বলটা। কি ন্যাশনাল টিভি যেটা আছে হ্যাঁ, সেটার সিম্বলটার সেটাও কালারটাও চেঞ্জ করে সেটাও দিয়েছে। করে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা, ডেটটা এক্সচেঞ্জ করে, ঠিক ডেটটা যে এই যে পরীক্ষার ডেটটা যে চেঞ্জ করলো, কি কারণে করেছে এখন তারাই ভালো বলতে পারবে। বাট এটা আমরা দেখতে পাচ্ছি কি, যে যেদিন ঈদ তার আগের দিন নেট পরীক্ষা, তার পরের দিন নেট পরীক্ষা, ঈদের পরের দিন নেট পরীক্ষা। মানে বুঝতে পারছো তো যে অনেক স্টুডেন্ট, তারা কি হয়, ছাত্ররাই তো পরীক্ষা, যারা তো বেশিরভাগ কোয়ালিটেটিভ স্টুডেন্ট যারা, তারা বাড়ির বাইরে থেকেই পড়াশোনা করে। বাড়ির ভেতরে থেকে পড়াশোনা করা ছাত্র মেলা খুব কম সংখ্যক আছে, যারা বাড়িতে বসে থেকে বাড়ির কাজকর্ম সামলে, পরিবার পরিজন সামলে তারা চাকরি বাকরি থাকলেও নিজেকে ঠিক করাতে পারে, খুব কমই আছে। তো কোয়ালিটেটিভ স্টুডেন্টের সংখ্যাটা তোমরা খুঁজে পাবে, দেখবে যারা হচ্ছে বাড়ির বাইরে থেকেই পড়াশোনা করে। আমি এটা তোমাদের কিন্তু একেবারেই গ্যারান্টি দিয়ে বলছি, বেশিরভাগ সংখ্যাটা তোমরা বাড়ির বাইরেই দেখতে পাবে, এরা কিন্তু তাই হয়। এদের সংখ্যাটা দেখো, এবং এরা আগে আগে পাস করে। আমি বলছি না যে বাকিরা পাস করতে পারে না, বাকিরা পাস করতে পারে, যারা বাড়িতে থাকে তারাও করে, কিন্তু এদের ডেডিকেশনটা যেহেতু বেশি না, 24 ঘন্টায় নিজেকে পড়াশোনার মধ্যে ইনভলভ করিয়ে রেখেছে, সমস্ত রকম ভাবে পড়াশোনার মধ্যেই সে ডুবে আছে, আর অন্য কোনো কাজ নেই, খাওয়া দাওয়াটা সে হোস্টেলে করছে, নাহলে মেসে করছে, এই যে, বা একটা ন্যূনতম জীবনযাপন সেখানে করে, পরিবার পরিজন ছেড়ে দিয়ে আসে, অনুষ্ঠানগুলোকে ত্যাগ করে সমস্ত রকম, যে কিছু কয়েক বছরের জন্য, 4 বছর 5 বছরের জন্য সমস্ত অনুষ্ঠান ত্যাগ করলো, করে কি করলো, নিজের লাইফটা তৈরি করে নিল, তারপরে সেখানে গিয়ে যত রকমের অনুষ্ঠান, পুজো পার্বণ আছে, সবগুলোকে তারা এনজয় করে। এগুলো আমরা দেখতে পাই। ঈদের আগের দিন পরীক্ষা করেছে, ঈদের পরের দিন ঈদ যখন হবে, তখন প্রচুর ছেলে মেয়েদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যাবে ঈদটাকে অ্যাটেন্ড করা। এটা কিন্তু হবে অনেকের। এখন এটা হয়তো তারা ভাবেনি, আশা আমরা এটাই করি, তারা হয়তো তারা না ভেবেই এটা করেছে। তো দেখা যাক এখন, এই আর কি। তো কি আর বলবে, এগুলো করছে। এটা করে দেশ এগিয়ে যাবে না পিছিয়ে যাবে, এবার একটু ভাবনা চিন্তা করো তোমরা। কি বলছে এখানে দেখো, জম্মু এন্ড কাশ্মীর থেকে এসেছে, কি বলছে, সোশ্যালিস্ট এখানে একটা স্টেটের একটা কনসেপ্ট দিয়েছে, ফিচার্স দিয়েছে। ইন্ডিভিজুয়ালিজম তো নয়, ইন্ডিভিজুয়ালিজমকে একটু আমি তোমাদের বলছিলাম লিবারালিজমের একটা ফিচার্স, এটা লিবারালিজমের একটা ফিচার্স। ঠিক আছে, সেকেন্ড কি বলছে, সেকেন্ড হচ্ছে এটা কালেকটিভাইজেশন অফ এগ্রিকালচারাল, কালেকটিভাইজেশন মানে সবাই মিলেমিশে কি করবে, এগ্রিকালচারটিকে সেখানে হয়তো ডেভেলপ করার কাজটা করবে। অর্থাৎ এগ্রিকালচারের সেক্টরটাতে এখানে কি থাকবে, সকলের যে ভ্যালু সিস্টেম সেটাকে ভ্যালু দেওয়া হবে, বা সকলের মূল্যবোধকে এখানে জায়গা দেওয়া হবে। এখানে ইন্ডিভিজুয়ালাইজেশন হবে না, অর্থাৎ এগ্রিকালচারাল সিস্টেমে প্রাইভেটাইজেশন হবে না। কালেকটিভাইজেশন এর কথা যখন বলছে, তখন এখানে
সোসাইটিরই কথা এক প্রকার ঘুরিয়ে ফিরিয়ে বলছে, মানে কালেকটিভ যখন বলছে তখন কালেকটিভ মানে কি, সোসাইটি তো কালেকটিভ, ইন্ডিভিজুয়ালস এর একটা কালেকটিভ ফর্ম। তো কালেকটিভাইজেশন যখন বলছে তখন হচ্ছে ইন্ডিভিজুয়ালেরই একটা কালেকটিভ ফর্মকে বোঝাচ্ছে, তার মানে সোসাইটিরই কথা কিন্তু ঘুরিয়ে বলছে। তাহলে আমরা দেখতে পাবো কি এগ্রিকালচারাল সেক্টরে কালেকটিভাইজেশন যখন বলছে, গ্রুপের কথা যখন বলছে, তখন আমরা দেখতে পাবো সেটা সোশ্যালিস্ট আইডিয়ার সঙ্গে জড়িত। কেন? কারণ সোশ্যালিস্ট আইডিয়াও ঠিক একই কনসেপ্ট, সেটা হচ্ছে কালেকটিভ অফ ইন্ডিভিজুয়ালস, কালেকটিভাইজেশন অফ ইন্ডিভিজুয়ালস। তো সেটা সোশ্যালিস্ট আইডিয়া, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু সোশ্যালিস্ট আইডিয়ার সঙ্গে যায়। 3 নম্বর দেখো কি বলেছে, 3 নম্বর বলছে মুভমেন্ট অফ প্রোডাক্টস অ্যান্ড এক্সচেঞ্জেস ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট। না, মার্কেট যখন সমস্ত কিছু প্রোডাক্টের হচ্ছে মুভমেন্টটা ডিসাইড করে দেয়, এক্সচেঞ্জটা ডিসাইড করে দেয়, তখন আমরা দেখতে পাবো কি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের আইডিয়া, সেটা ক্যাপিটালিজমের আইডিয়া, সেটা গ্লোবালাইজেশনের আইডিয়া, সেটা লিবারালাইজেশনের আইডিয়া। সেখানে কিন্তু সেটা কিন্তু সোশ্যালিজমের আইডিয়া নয়। সোশ্যালিজমের আইডিয়ায় সবকিছু এই মুভমেন্টস অফ প্রোডাক্টস এবং এক্সচেঞ্জ, যে একটা প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেটা কোন জায়গায় যাবে, আবার কখন যাবে, এবং কোন রেটে তার পরিবর্তনটা হবে, যে তার মূল্যটা কত হবে, সেটা কিন্তু স্টেট ডিসাইড করে দেয়, স্টেট। কিন্তু লিবারাল সোসাইটিতে আমরা সবসময় দেখতে পাবো যে এই কোন একটা প্রোডাক্টের মূল্য সেগুলো কিন্তু মার্কেট ডিসাইড করে দেয়। মার্কেটে কারা থাকে? ইন্ডিভিজুয়ালসরা বসে থাকে, ইন্ডিভিজুয়াল সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ক্যাপিটালিস্টরা সেখানে, ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিস্টরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো কোন প্রোডাক্ট মার্কেটে আসবে, কোন প্রোডাক্ট মার্কেটে আসবে না, কোন প্রোডাক্ট কত সস্তায় বিক্রি হবে, কোন প্রোডাক্ট কত সেখানে কস্টলি হিসেবে বিক্রি হবে, সেটা কিন্তু মার্কেট ডিসাইড করে দেয়। তো মার্কেটে তাদের অবশ্যই সেখানে একটা ডিমান্ড এন্ড সাপ্লাই আছে, কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে যেখানে দেখবে মার্কেট অত্যধিক বেশি শক্তিশালী, সেখানে দেখবে ডিমান্ড এন্ড সাপ্লাইকেও তারা তোয়াক্কা করে না। নিজেদের মতো করে মার্কেট কি করে, একটা নিজেদের মতো করে ডিসিপ্লিন তৈরি করে নেয়, তৈরি করে নিয়ে কি করে, মার্কেটকে ম্যানিপুলেট করে, অর্থাৎ ন্যাচারালাইজেশনটাকে ম্যানিপুলেট করে তারা। কিরকম ভাবে? যে হয়তো বলে দিলাম যে আলু প্রচুর পরিমাণে, আলু ডিমান্ড এবং সাপ্লাই এর কনসেপ্টে যদি আমি আসি, তাহলে একটা আমরা জানি যে কৃষকরা আলু প্রোডাকশন করেছে, প্রডিউস করেছে, ওকে ফাইন। তারা এখন জানে যে তাদের কাছে, তাদের আশেপাশে কোনো হিমঘর নেই, এবং যে হিমঘর গুলো আছে সেখানে বলা হচ্ছে কি যে হিমঘর গুলো বুক, হিমঘর গুলো বুক। সেখানে কেন বুক? তার কারণ হচ্ছে কেউ রিজার্ভ করে রেখেছে সেখানে যে তাদের রাখবে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো হিমঘর গুলো খালি, হিমঘর গুলো খালি, কিন্তু কাগজ কলমে সেটা বুক করে রেখেছে। এবার যখন হিমঘর খুঁজে তারা পাচ্ছে না, তখন তারা কোথায় রাখবে সেই আলুগুলো? পচে যাবে তো সেই আলুগুলো, আলু পেঁয়াজ কোথায় রাখবে? পচে যাবে তো। তো তখন তারা বাধ্য হয়ে কি করে, সে আলু পেঁয়াজ গুলো ওখানে জমিতেই হয়তো সস্তায় বিক্রি করে দিতে বাধ্য হয়। এগুলো আমরা দেখি, এগুলো প্রত্যেক বছর খবরের কাগজে এগুলো আমরা দেখি। তো তারা কিন্তু সস্তায় এগুলো বিক্রি করে দিতে বাধ্য হলো। তারা সস্তায় যখন বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে, তখন তারা কি করছে? তখন সস্তায় বিক্রি করে একদিকে যখন বাধ্য হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই যারা হিমঘরের মালিক, নইলে দেখবে যে ওই কর্পোরেট সেক্টর, তারা হিমঘরের সঙ্গে বা বিভিন্ন রকমের একটা নিজেদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে তারা পুরো মার্কেটটাকে কন্ট্রোল করছে। হিমঘরের আইডিয়াটাকেও কন্ট্রোল করছে, মার্কেটে কখন প্রোডাক্ট, কোন প্রোডাক্ট আসবে সেটাকেও কন্ট্রোল করছে, সমস্ত কিছুকে তারা কিন্তু, অর্থাৎ ওই যেটাকে বলা হয় যে যেটাকে বলা স্টোরেজ সিস্টেম, যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় যে আড়ত সিস্টেমটিকেও তারা কিন্তু কন্ট্রোল করে। তো আড়ত সিস্টেমটিকে তারা কন্ট্রোল করে কি করে, মার্কেটে যে আলুটা আসলো সেটাকে তারা সস্তায় কিনে নিল, কিনে নিয়ে একটা দীর্ঘ সময় ধরে সেটাকে তারা ওখানে সেখানে হয়তো সেটা কনজার্ভ করলো, ভালো, বেশ ভালো, সেটাকে তারা কনজার্ভ করলো। কিন্তু আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস অনেক সময় কিন্তু মার্কেটে তারা তৈরি করে দেয়, যেহেতু জাস্ট কিছু অল্প সংখ্যক মানুষই সেখানে, যেহেতু ওই মার্কেটটার উপর একটা কন্ট্রোল আছে। তো স্বাভাবিকভাবে তারা কি করলো, আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে দিয়ে বললো যে মার্কেটে আলু শেষ, আলু ফুরিয়ে গেছে। যদি এই কথাটা মার্কেটে এসে প্রচার হয়ে যায় একবার ভুল করেও, তাহলে আমরা দেখতে পাবো সেই আলুর দাম রাতারাতি দেখবে 20 টাকার আলু হয়তো তখন 200 টাকা চলে যাবে। দেখলে না পেঁয়াজের কি হয়েছিল অবস্থা, 180 টাকা কেজি পেঁয়াজ চলে গেছিল। অথচ দেখো সেই পেঁয়াজ কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হয়েছে এই ধরনের। তো হেজিমনি যেটাকে বলা হয়, যে মার্কেটের উপর যাতে কোনো একটা দুটো সেখানে তাদের একটারের, তাদের কোনো কর্পোরেটে তাদের কি হয় না, সেখানে হেজিমনি রয়েছে, আধিপত্য রয়েছে। তো সেই আধিপত্যটাকে সে কাজে লাগিয়ে কি করেছে না, দামটাকে বাড়িয়ে নিয়েছে। তো দুদিন যদি সে অফ রাখে, যদি মার্কেটে যদি মাল না ছাড়ে, দুদিনে যে লসটা হবে, দুদিন পর যখন সে ওই মার্কেটে মালটা ছাড়বে, তখন দেখা যাবে সেই মালটার দাম 10 গুণ বেশি হয়তো সে ইনকাম করে নেবে সেখান থেকে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাই যে আর্টিফিশিয়াল ক্রাইসিস সেখানে কিন্তু তৈরি করা হয়। তো যাই হোক, মার্কেটের এগুলো বিষয় আমরা এখানে দেখতে পাবো, সোশ্যালিস্ট সিস্টেমের এগুলো বিষয় নয়। সোশ্যালিস্ট সিস্টেমে কি করা হয় না, সবসময় মার্কেটে ওই প্রোডাক্টের ভ্যালুসটাকে কিন্তু একটা কন্ট্রোলে রাখা হয়, যে যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে, সেই অ্যাফোর্ডেবল একটা প্রাইস সেখানে কিন্তু ডিসাইড করে রাখা হয়। যেমন দেখবে যখন পেঁয়াজের দাম বেড়ে গেল, তখন মমতা ব্যানার্জি বাজারে বাজারে ঘুরে তখন নতুন একটা কনসেপ্ট জেনারেট করলেন, একটা নতুন স্ত্রী তৈরি করলেন। সেই স্ত্রীর নাম হচ্ছে কি, সুফলা স্ত্রী বোধহয়। সুফলা একটা প্রকল্প নিয়ে আসলেন। সেই সুফলা প্রকল্পে বড় বড় সব বাজারগুলোতে দেখবে গরিব মানুষের জন্য সেখানে কিন্তু বাজারের ব্যবস্থা করা হয়েছে। যদিও গরিব মানুষ কম, সেখানে বড় লোকগুলোই লাইন দেয় আগে বেশি, সকাল সকাল গিয়ে, মানে মধ্যবিত্ত পরিবারের লোকজনগুলোই সেখানে লাইন দেয় বেশি।
তো এগুলো আমরা দেখতে পাবো। তো যাই হোক, এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাই যে বড় বড় বাজারগুলোতে সরকার সেখানে মার্কেট নিজের থেকে মার্কেট খুলে একটা দোকান খুলে সেখানে কি করছে না সস্তায় জিনিসপত্র সেখানে বিক্রি করছে। যদিও এখন সেটা ধীরে ধীরে প্রায় উঠেই গেছে বললেই চলে। এখন সেটা সাধারণ মার্কেটের সঙ্গে মিশে গেছে। বাট এটা আমরা যখন আমরা দেখতে পাবো একটা বড় লেভেলের ক্রাইসিস আসে তখন সরকার ওই ধরনের একটা কিন্তু সিস্টেম ক্রিয়েট করার চেষ্টা করে। আসলে সরকারকে ওই জিনিসটা মাথায় রাখতে হয় কতদিন সেটা সাবসিডিতে খাওয়া হবে। তো সাধারণ পরিস্থিতিতে তখন ন্যাচারালি সেটা যে মার্কেটে যে দাম যাচ্ছে সরকারি দোকানে গিয়ে কিনলেও তোমাকে ওই একই দাম দিয়ে কিনতে হবে হয়তো। কিন্তু যখন ক্রাইসিসের সিচুয়েশন আসে এই ধরনের তখন সরকার আবার কিন্তু দায়িত্ব নিয়ে এই ধরনের সাবসিডি দিয়ে তখন কিন্তু খাওয়ায় মানুষকে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে মার্কেটে যখন সেটা সোশ্যালিস্ট সিস্টেম হবে তখন মার্কেটের উপর একটা স্টেটের একটা কন্ট্রোল থাকবে। সে দামটাকে বাড়াতেও দেবে না, কমাতেও দেবে না। কারণ কমালেও লস, বাড়ালেও লস। তো তার মধ্যে সে কি করে ব্যালেন্স করার চেষ্টা করে। ব্যালেন্স করে সেখানে একটা 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 স্টেবল সিচুয়েশন মার্কেটে কিন্তু বজায় রাখার চেষ্টা করে। তো এই সমস্ত আইডিয়া গুলো হচ্ছে সোশ্যালিস্ট আইডিয়া, এগুলো আমরা দেখতে পাবো। এই কারণে আমাদের এখানে দুটোই, এটাও যেহেতু মার্কেটের কথা বলেছে, মার্কেটটাকে ডিটারমাইন করে বলছে, তো মার্কেট ডিটারমিনেশন অবশ্যই লিবারেলসরা করে। ইন্ডিভিজুয়ালিজমে তো লিবারালিজমেরই একটা এখনকার দিনে একটা পার্ট। তো স্বাভাবিকভাবেই 1 এবং 3 1 এবং 3টা হচ্ছে এখানে লিবারালাইজেশনের বিষয়, আর 2 নম্বরটা হচ্ছে এখানে সোশ্যালিজমের বিষয়। ঠিক আছে, সোশ্যালিজমের একটা পার্ট। এই কারণে সঠিক উত্তর হয়ে গেছে সি। চলে আসো 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ ইউরো কমিউনিজম। ইউরো কমিউনিজমের কোনটা ফিচার্স নয়, বিশেষত্ব নয়, বৈশিষ্ট্য নয়। এখানে কি বলছে, ইউরো কমিউনিজম মানে হচ্ছে যে ইউরোপে এক ধরনের কমিউনিস্ট একটা আদর্শ তৈরি হয়েছিল, তারা নিজেদের মতো করে তৈরি করেছে। অর্থাৎ যেগুলো তোমাদেরকে পড়ালাম, যেগুলো তোমরা এই ফেবিয়ানিজম পড়লে, যেগুলো জার্মান রিভিশনিজম পড়লে, এগুলো ইউরোপেই তো তৈরি হয়েছে সবগুলোই। তো তারা ওই কমিউনিজমের যে আইডিয়া যেটা কার্ল মার্কস এবং এঙ্গেলস দিয়েছিলেন, সেই আইডিয়ার বিপরীতে তারা কিছু নিজেদের মতো করে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে। তো সেগুলো আমরা দেখতে পাবো। রিজেক্ট সিঙ্গলস পার্টি সিস্টেম, না তারা সিঙ্গেল পার্টি, হ্যাঁ এটা তারা সিঙ্গেল পার্টি সিস্টেম থেকে তারা বিরোধিতা করে। কারণ কমিউনিজম আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে যেটা কার্ল মার্কসের দেওয়া কমিউনিজম, তারা কিন্তু সিঙ্গেল পার্টি সিস্টেমেরই কথা বলে। যেমন তারা কমিউনিস্ট পার্টির কথা বলে। কমিউনিস্ট পার্টি সেখানে নাকি কি করবে, লেবারদের সেখানে এক প্রকার লিডার হিসেবে বা একটা মুখপাত্র হিসেবে, হোতা হিসেবে সেখানে উঠে আসবে, এই কথাটাই তারা বলেছিলেন। তো স্বাভাবিকভাবে ইউরো কমিউনিজম কিন্তু এই সিঙ্গেল পার্টি সিস্টেম, সিঙ্গেল পার্টির যে কমিউনিজম, এই কমিউনিজম যেটা কার্ল মার্কস এবং এঙ্গেলস দেখিয়েছিলেন, সেটাকে তারা কিন্তু রিজেক্ট করেছিলেন, তারা কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। এটা আমরা দেখতে পাবো। তারপরে আমরা কি দেখতে পাবো, it reject dictatorship of proletariat. It reject dictatorship of the proletariat. প্রলেতারিয়েটের একনায়কতন্ত্রের যে কনসেপ্টটা, যেটা কমিউনিজমের মধ্যে আমরা দেখতে পাবো, যে সোশ্যালিজমের মধ্যে যেটা দেখতে পাবো, যে সেখানে কি হবে, সোশ্যালিজমে আমরা দেখতে পাবো যে প্রলেতারিয়েট যারা হচ্ছে পিছিয়ে পড়া, যারা হচ্ছে বঞ্চিত, যারা শোষিত, অর্থাৎ লেবার ক্লাস, ফার্মার ক্লাসের কথা যেটা বলা যায়। তো যদিও তারা তো লেবার ক্লাসেরই কথা বলেছিলেন মোস্টলি, কারণ সেটা ইউরোপ কেন্দ্রিক যেহেতু পার্টিটা একটা এমার্জেন্স হয়েছিল তাই। তো স্বাভাবিকভাবে আমরা এখানে কি দেখতে পেয়েছিলাম, আমরা এখানে দেখতে পেয়েছি যে কার্ল মার্কস এবং এঙ্গেলস প্রলেতারিয়েটের একনায়কতন্ত্রের কথা বলেছিলেন। তো আমরা দেখতে পাবো যে হ্যাঁ, তারা কিন্তু এটার বিরোধিতা করেছিলেন। তারা না, ইউরোপের যে সমস্ত কমিউনিস্ট পার্টি তারা কিন্তু এটার বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাবো, এটাও তো ঠিক। তো এটা তো তার মানে নট হবে না। তারপরে কি বলছে, ইট স্ট্রেস অন দ্য নিড অফ মাল্টি পার্টি সিস্টেম। না, এটাও তারা বলেছিল যে হ্যাঁ, ওই যে সিঙ্গেল পার্টি থাকবে না, কিন্তু মাল্টি পার্টি থাকবে। অনেকগুলো পার্টি মিলে সেখানে কি করবে না, কমিউনিজমের দিকে বা সোশ্যালিজমের দিকে সিস্টেমটিকে বর্তমান সিস্টেম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এটা তো তারা বলেছিল, ইউরো কমিউনিজম এটা বলেছিল। কোনটা বলেনি, এটা বলেনি। ইট রিজেক্ট নিড অফ ট্রেড ইউনিয়নস, না ইট রিজেক্ট নিডস অফ ট্রেড ইউনিয়নস। এটা তারা রিজেক্ট করেনি। ট্রেড ইউনিয়ন বলেছিল, যেমন বিভিন্ন পর্যায়ে গিল্ড সোশ্যালিজম পড়লে, ফেবিয়ানিজম পড়লে, সিন্ডিকালিজম পড়লে, এরা প্রত্যেকে কিন্তু ট্রেড ইউনিয়ন গুলোর পক্ষে দাঁড়িয়েছিল। ট্রেড ইউনিয়ন গুলো ছিল এরা, কিন্তু আইডিয়াটা এটাই ছিল যে তারা ধীরে ধীরে রিফর্মস করবে। তো ওইবারে ট্রেড ইউনিয়নকে তারা রিজেক্ট করেনি, ট্রেড ইউনিয়নের তারা পক্ষেই ছিল। বলেছিল ট্রেড ইউনিয়ন গুলো তারা নিজেদের মতো করে কন্ট্রোল করবে, কিন্তু কোনো রকমের সেখানে বিদ্রোহ তারা করবে না। তারা ধীরে মোটামুটি রিফর্মস এর পদ্ধতিতে যেটাকে বলা হয় যে গ্র্যাজুয়ালনেস, বা যেটাকে বলা হয় যে গ্র্যাজুয়ালিজম, যেটাকে বলা হচ্ছে যে ধীর গতিতে কি হবে, সেখানে সংস্কারের মধ্য দিয়ে, রিফর্মস এর মধ্য দিয়ে সেখানে পরিবর্তন আসবে। তো সেই সমস্ত কথাগুলোকে তারা এখানে কিন্তু দেখানোর চেষ্টা করে। তো দেখো, এখানে ওই সমস্ত বিষয়গুলোকে এখানে দেখানো হয়েছে, বাকিগুলো এখানে দেখে নিও। চলে আসো 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, সিইউটি পিজি 2023-এ এটা এসেছে। অর্থাৎ
সেন্ট্রাল ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট যেটা মাস্টার্স এর অ্যাডমিশনের জন্য 2023 সালে, অর্থাৎ যেই পরীক্ষাটা দিয়ে অনেকে জেএনইউ পাস করে জেএনইউ তে অ্যাডমিশন পেয়েছে, দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে পেয়েছে অ্যাডমিশন, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে, তাদের পরীক্ষায় এটা কিন্তু এসেছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট, ইউসিইটি হতো এটা। কি বলছে এখানে? এখানে বলছে অ্যাডভোকেট ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, অ্যাডভোকেট গিল্ড সোশ্যালিজম থিওরি কি বলছে? অ্যাডভোকেট ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। তো আমরা গিল্ড দেখতেই পাবো, গিল্ড মানে হচ্ছে কি, সেখানে কতগুলো ওই ইন্ডাস্ট্রির কথা বলা আছে, ইন্ডাস্ট্রিজ গুলোতে কি থাকবে না, কতগুলো ওই ইন্ডাস্ট্রি যারা হচ্ছে লেবার্স আছে, এই লেবার্সরা তাদের নিজেদের মধ্যে থেকে কি করবে না, ওই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিজের ইন্ডাস্ট্রিতে তারা নিজেদের কন্ট্রোলটা পাওয়ার চেষ্টা করবে, এবং এইরকম ভাবে ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গুলিতে তারা লেবার্সরা সমস্ত কিছু কন্ট্রোল করে নিজেরা ইন্ডাস্ট্রিজ গুলো আলটিমেটলি পুরো সিস্টেমটাকে পরিচালনার কাজটা করবে। এবং সমস্ত ইন্ডাস্ট্রির যারা গিল্ড আছে সেই গিল্ড গুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন হবে অবশ্যই, সেখানে আবার শহর ভিত্তিক গিল্ড আবার তৈরি হবে, হ্যাঁ, তারপরে আবার সেখানে স্টেট ভিত্তিক গিল্ড তৈরি হবে। তো গিল্ডটাই পুরোটা কি করবে না, পুরো ওনারশিপটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে, ইন্ডাস্ট্রির ওনারশিপটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে, এবং মার্কেটে কোন প্রোডাক্ট সাপ্লাই করা হবে, মার্কেটে যে এবং কতটা করা হবে, সেগুলোর সমস্ত কিছু তারা ডিসাইড করবে। কারা? গিল্ডরা ডিসাইড করবে। কারা এই গিল্ড? এই গিল্ডরা হচ্ছে যারা ওইখানে ইন্ডাস্ট্রির যারা লেবার, তাদের কথা বলা হচ্ছে। এইরকম ভাবে ইন্ডাস্ট্রি ভিত্তিক ছোট ছোট এখানে কি করা হবে না, এখানে সংগঠন গড়ে তোলা হবে, সেই সংগঠনগুলো আলটিমেটলি সমাজটাকে পরিবর্তন করার কাজটা করবে। তো এই সমস্ত কথাগুলো গিল্ড সোশ্যালিজমরা বলেছিলেন, ওগুলোই এখানে কিন্তু বলা হয়েছে। জিডিএইচ পোলের নামটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে নিও, এটা কিন্তু খুব পরীক্ষায় আসছে। চলে আসো 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 10 নম্বর কোয়েশ্চেন বলেছে তেলেঙ্গানা সেট 2022 এসেছে, এটা দেখতেই পাচ্ছ। এখানে বলেছে Fabian socialism is considered as the first systematic doctrine of democratic or evolutionary socialism. Fabian socialism is considered কি বলছে as the first systematic doctrine of democratic or evolutionary socialism, যে বিবর্তনমূলক যে সমাজবাদ বা যেটাকে আমরা বলি যে গণতন্ত্রের যে প্রসেস, সেই প্রসেসে আমরা দেখতে পাবো কি প্রথম বিবর্তনের ধারণাটি নিয়ে এসেছিলেন ফেবিয়ানসরা। হ্যাঁ, এটা ঠিক, অর্থাৎ তারা এখানে প্রথম তারা এই আইডিয়াটিকে নিয়ে আসা বলার চেষ্টা করলেন যে কোনো বিদ্রোহ নয়, কোনো আন্দোলন নয়, কোনো সেখানে সশস্ত্র বিপ্লব নয়, অস্ত্র হাতে সেখানে আন্দোলন নয়, রক্তক্ষয়ী সংগ্রাম নয়, এখানে পরিবর্তন কিভাবে করতে হবে? মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। পরিবর্তন কিভাবে করতে হবে? মানুষের পলিটিক্যাল পার্টিসিপেশনটাকে ইনক্রিজ করার মধ্যে দিয়ে। ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে বা সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে, তাদের আর্গুমেন্ট ছিল সেখানে পার্লামেন্টারি প্রসেস যেটা আছে সেই প্রসেসের মধ্যে সেখানে কিছু রিফর্মস নিয়ে আসার মধ্যে দিয়ে। তো এই বিষয়গুলোকে তারা সামনে রেখে কি করেছিলেন না, তারা ওই এখানে কার্ল মার্কস এবং এঙ্গেলসের দেওয়া যে আইডিয়া যে বিপ্লবের মধ্য দিয়েই করতে হবে, সেই আইডিয়াকে তারা কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, এবং কার্ল মার্কসের আইডিয়াগুলোকে বা ওই সায়েন্টিফিক সোশ্যালিজমের আইডিয়াকে তারা কিন্তু রিফর্মস করেছিলেন। তো এটা প্রথম ছিল, এটা আমরা জানি। তারপরে বলছে 2 নাম্বার, ফেবিয়ান সোশ্যালিস্ট বেসড দেয়ার ইকোনমিক্স অন দা রিকার্ডিয়ান ল অফ রেন্ট। তো রিকার্ডের যে রেন্টের ধারণা ছিল, এটা নিয়ে তোমাদের আমি কিছু বলিনি, এটা আমাকেও একটু দেখতে হবে যে এক্স্যাক্ট কি বলেছিল। রিকার্ডো রেন্টের যে আইন ছিল বা ধারণা ছিল, সেই ধারণা অর্থনীতিতে আর কি, সেটার উপর ভিত্তি করে এই আইডিয়াটা কিন্তু তারা প্রতিষ্ঠিত করেছিল। এটা আমার জানা ছিল না, আমি নিজেই জানলাম এখানে। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে ফেবিয়ান সোশ্যালিস্ট থট টু ইন্ট্রোডিউস socialism. Fabian socialists sought to introduce socialism not in a single stroke but by the degree of state and cooperative ownership of the industry. তো এগুলো তারা আমরা দেখতে পাবো যখনই তারা ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলেছে। তাহলে একদিকে ডেমোক্রেসিতে আমরা জনগণকে দেখতে পাই, ইন্ডিভিজুয়ালসকে সেখানে দেখতে পাই, ইন্ডিভিজুয়ালসকে আমরা সেখানে ইন্ডাস্ট্রি সেট করতে দেখতে পাই। তো সেই তার মানে তো ইন্ডাস্ট্রির গল্প তো সেখানে থাকবেই, স্বাভাবিক। এবং সেখানে কি থাকবে না, সেখানে আবার দেখতে পাবো কি বলছে স্টেটের যে আইডিয়াটা আমরা ডিগ্রি অফ স্টেট এন্ড কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো স্টেটের আইডিয়াটা আমরা দেখতে পাবো, ইন্ডাস্ট্রির আইডিয়াটাও আমরা দেখতে পাবো। লিবারালিজম এটা স্বাভাবিকভাবে দেখাই যাবে। তো তারা সেইটাকেই সমর্থন করেছিল, কিন্তু বলেছিল কোঅপারেটিভ ইন্ডাস্ট্রির আইডিয়াটা গড়ে উঠবে। এটাও ঠিক, এটাও তারা বলেছিল যে কোঅপারেটিভ ইন্ডাস্ট্রির আইডিয়াটা গড়ে উঠবে। তো এই ধরনের একটা সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলতে চায়। অর্থাৎ ধীরে ধীরে ইন্ডাস্ট্রিজ গুলোর মালিকানাগুলো কি করতে হবে না, সোশ্যালিস্ট যারা লেবার যারা আছে তাদের মধ্যে সেটাকে ধীরে ধীরে তাদের মালিকানাতে পরিবর্তিত করতে হবে। তো গ্র্যাজুয়ালি সেখানে কি হবে না, তারা মালিকানা পাবে। তারা এখানে প্রলেতারিয়েতের যে একনায়কতন্ত্রের কথা বলেছিল, এই চরম কোনো একনায়কতন্ত্রের দরকার নেই বা ওই ধরনের কোনো রিভলিউশনের দরকার নেই। ধীর গতিতে তারা কি হবে না, এখানে কোঅপারেটিভলি তারা মালিকানাটা পেয়ে যাবে ইন্ডাস্ট্রি। এই সমস্ত আইডিয়া গুলোতে তারা কিন্তু রিলাই করেছিলেন, এগুলো আমরা জানি।
তো স্বাভাবিকভাবেই 1 2 3 এটা কিন্তু তিনটেই কিন্তু ঠিকই হবে। এগুলো আমরা পড়েছি। এগুলো এখানে দেখে নিও, আমি সবই বলে দিয়েছি, এগুলো ডিটেলস একটু লিখে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে, যদি চাও এগুলো পড়ে নিও। জম্মু কাশ্মীর সেট 2023 এসেছে, দেখো জম্মু কাশ্মীর সেট অক্টোবর 2023 এসেছে, লেটেস্ট কোয়েশ্চেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সুবাদে ভালো করে ধ্যান দেবে কোয়েশ্চেন্সটিকে। কি বলছে, বই এবং অথার্সের এখানে ম্যাচ করতে বলেছে, লিস্ট 1 লিস্ট 2 বলেছে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং ডেমোক্রেসি, এটা হচ্ছে সম্ভবত কার লেখা, জোসেফ সুম্পিটার, তাই তো, জোসেফ সুম্পিটারের লেখা। এগুলো মিলিয়ে নিও, এগুলো ডিরেক্ট মুখস্থ করা ছাড়া আর কোনো এখানে কোনো ইয়ে নেই। হু গভর্নস এখানে কি বলছে, তাহলে এখানে পি তে কে হবে, পি তে 2, পি তে 2 হলে এখানে বি আর ডি এর মধ্যে হবে, এখানে ডিটা সঠিক হবে বলেছে। কিউতে 1, কিউতে 1 হু গভর্নস, রবার্ট দাল, এটা আমি তোমাদের এটা তোমাদের বইয়ের নামটাও বোধহয় এর আগে বলেছি, না বললে আবার বলবো, এটা আবার আলোচনা আসবে আমাদের যখন কম্পারেটিভ পলিটিক্স পড়বো, তখন এটা আবার আলোচনা আসবে। ডেমোক্রেটিক থিওরি, ডেমোক্রেটিক থিওরিতে আমরা কি পাচ্ছি, ডেমোক্রেটিক থিওরিতে আমরা এখানে কিন্তু 4 কে পাচ্ছি, ম্যাকফারসন, সিবি ম্যাকফারসন, ভালো করে মনে রাখবে সিবি ম্যাকফারসনের বইটার নাম। সিবি ম্যাকফারসন একটা আইডিয়া দিয়েছিলেন, বারবার পরীক্ষায় জানতে চাই, বলতে পারবে সেই আইডিয়াটার নাম, এটা কনসেপ্ট দিয়েছিলেন। তো ওই যে প্যাসিভ রেসিস্টেন্স, না, পজিটিভ ইন্ডিভিজুয়ালিজম, পজিটিভ Exactly. ইন্ডিভিজুয়ালিজম, হ্যাঁ। পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের ধারণা তিনি দিয়েছিলেন, ঠিক আছে, তো এটা তো লিবারালিজমের পক্ষেই তিনি দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলেছিলেন। যাই হোক, সিতে এখানে এসতে কি বলছে, এসতে বলছে ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে কে হয়ে যাবে, ডেমোক্রেসিতে 3 হবে, হেল বলেছে, WELE, হ্যাঁ, ওয়েল, ওয়েল হবে উচ্চারণটা, হয়তো দেখে নিও, নিজের মতো করে উচ্চারণ করে নাও, জানোই আমার উচ্চারণে প্রবলেম আছে। এই তো এইগুলো আমরা স্ট্রেট ফরওয়ার্ড মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এগুলো তোমাদের মুখস্থই করতে হবে। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, কোথায় শেষ, 12 নম্বর কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দ্য ভিউ দ্যাট দেয়ার ইজ আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন জাস্টিস এন্ড ইকুয়ালিটি ইজ অ্যাট্রিবিউটেড টু হুম। তো জাস্টিস এন্ড ইকুয়ালিটি এটা তো অলরেডি তোমাদের এটা বললাম বোধহয় কিছুক্ষণ আগে, এটা রিপিট কোয়েশ্চেন হয়েছে, সোশ্যালিস্টরা বলে। 13 নম্বর দেখো কি বলেছে, 13 নম্বর বলেছে আইডেন্টিফাই দ্য আর্লি সোশ্যালিস্ট থিঙ্কার্স অ্যামং দ্য ফলোইং। আর্লি সোশ্যালিস্ট থিঙ্কার যারা ছিলেন তারা ইউটোপিয়ানসদের কথা বলা হয়েছে। এখানে লিওন ট্রটস্কি, যিনি লিওন ট্রটস্কি আমরা দেখতে পাবো অনেক পরে, কিন্তু আগের বাকিরা সব আগের। কে কে দেখো আছে, সাঁসিমো, চার্লস ফুরিয়ে, এই দুজন হবে, হ্যাঁ তাই তো হচ্ছে, সাঁসিমো এবং চার্লস ফুরিয়ে। আমরা ইউটোপিয়ানসদের মধ্যে এদেরকে পড়লাম, সাঁসিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েনের, এই তিনজনের নাম আমরা পড়লাম ইউটোপিয়ানদের মধ্যে, তারা ইউটোপিয়ান সোশ্যালিস্ট হিসেবে কনসিডার হন। তো সাঁসিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন হবে। রিচার্ড রট্রি এবং লিওন ট্রটস্কি, রিচার্ড রট্রি এটা হবে পোস্ট মডার্নের মধ্যে, পোস্ট মডার্ন পোস্ট মার্কসিসের মধ্যে বিলং করেন, এবং লিওন ট্রটস্কিও দেখবে অনেক পরে এসে তিনি কিন্তু এই মার্কসিজমের আইডিয়াগুলোকে ডেভেলপ করার কাজটা করেছেন। তো এগুলো আমরা দেখতে পাবো কি, এগুলো এখানে ইজি কোয়েশ্চেন দিয়েছে, এগুলো একটু দেখে নিও। মিশ্র অস্ত্র ব্যবস্থা, এটা দেখো SLST যেটা 2023 এবার হলো, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কিছুদিন আগে পরীক্ষাটা হলো, এখানে এটা জিজ্ঞেস করেছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তো বাংলায় কোয়েশ্চেনটা আমি যেটা আপলোড করা হয়েছিল, যেহেতু বাংলাটাই এখানে দিয়েছি, ইংলিশে যাদের বুঝতে অসুবিধা আমি বলে দিচ্ছি, দেখো একটু দেখে নিও, বাট নিজেরা এখানে যে 3 ডটে যদি যাও, এখানে 3 ডটে এখানে কর্নারে দেখবে 3 ডট থাকে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না প্রপারলি। 3 ডটে গেলে এখানে ট্রান্সলেট অপশন পাবে, এখানে ট্রান্সলেট অপশন পাবে, নিজেদের মোবাইল ফোন থেকেও বের হবে। এই ট্রান্সলেট অপশনে এখানে গেলে এটা দেখবে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক। দেখো দাদা ইংলিশে করেছিলাম কিন্তু হয়নি, হ্যাঁ কি হয়নি, ট্রান্সলেট করেছিলাম কিন্তু হয়নি। হবে, দেখো আমি করে দিচ্ছি। মিশ্র অর্থ ব্যবস্থা কি ধরনের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থ ব্যবস্থা কি ধরনের সমাজ ব্যবস্থার অস্তিত্ব, ওই বৈশিষ্ট্য মানে বলছে মিক্স ইকোনমিক সিস্টেম, হ্যাঁ মিক্স ইকোনমিক সিস্টেমের কথা বলছে, যে কি ধরনের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, এটা ট্রান্সলেশনে গন্ডগোল। কি বলছে এখানে, মিশ্র অর্থ ব্যবস্থা কি ধরনের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থা বলতে মিক্স ইকোনমিক সিস্টেম কোন ধরনের সোশ্যালিস্ট সিস্টেমের হচ্ছে ফিচার্স জানতে চাইছে। তো সোশ্যালিস্ট সিস্টেম মিক্স, এটা ইংলিশে কি বলবো, মিক্স ইকোনমিক সিস্টেম ইজ দ্য ফিচার্স অফ হুইচ অফ দি ফলোইং বলতে পারো, আমি বানিয়ে বলছি, হুইচ অফ দ্য ফলোইং সোশ্যালিস্ট সিস্টেম। তো হুইচ অফ দ্য আরে ভুল আছে, দেখে নিও, এখানে বলছে যে মিশ্র ব্যবস্থা যেটা ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম যেটা, সেটা বলছে যে কোন ধরনের সোশ্যালিস্ট সিস্টেমের ফিচার্স এটা একটা। তো যে সোশ্যালিস্ট সিস্টেমের এটা একটা ফিচার্স মিক্সড ইকোনমিক সিস্টেম, সেটা হচ্ছে কি জনকল্যাণকর, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওয়েলফেয়ারিজম। ওয়েলফেয়ারিজম, লিবারালিজম পড়াতে গিয়ে তোমাদের আমি এটা 3টে ব্রাঞ্চ পড়িয়েছি লিবারালিজমের, একটা হচ্ছে তিনটে মানে ইভলিউশনসটাও পড়িয়েছি, সেখানে তোমাদের আমি 3টে পার্টের কথা বলেছি। একটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম ফার্স্ট, যেটা সেকেন্ড হচ্ছে এখানে যেটা রিভিশনিস্ট লিবারালিজম বা যেটা ওয়েলফেয়ার লিবারালিজম বলা হয় সেকেন্ড, আর থার্ডটা হচ্ছে এখানে নিও লিবারালিজম।
তো সেকেন্ড ক্যাটাগরিতে এটা পড়ছে, জনকল্যাণকারী যে ব্যবস্থা সেটা। তো সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা দেখতে পাবো সোশ্যালিজমের যে ফিচার্স গুলো যেগুলো ছিল, যেটা ওয়েলফেয়ার করার কথা বলে, সেই কারণে তারা সোসাইটিকে ভ্যালুস দেয়। তো সেই সমস্ত ফিচার্স গুলোকে এরা কিন্তু কপি পেস্ট করেছে নিজেদের মধ্যে। লিবারালিজমকে একদিকে রেখে দিয়ে তো অন্যদিকে সোশ্যালিজমের কিছু ফিচার্স তারা কিন্তু নিজেদের মধ্যে কপি পেস্ট করেছে। তো এটা হয়ে যায় কল্যাণকর রাষ্ট্র, বা যেটাকে বলা হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের, এটা কিন্তু বা ওয়েলফেয়ার পলিটিক্যাল সিস্টেমের বা সোশ্যাল সিস্টেমের এটা একটা ফিচার্স। কি না, মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা সেখানে দেখতে পাবো এটা যে স্টেট সেখানে কন্ট্রোল করে, কিন্তু স্টেট কন্ট্রোল করলেও ব্যক্তিকে যে কমপ্লিটলি সেখানে একেবারে এলিমিনেট করে দেওয়া হয়েছে, ইন্ডিভিজুয়ালসকে যে মার্কেট থেকে একবারে সরিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিভিজুয়ালের হাত থেকে সমস্ত কিছু যে এখানে স্টেট দখল করে নিয়েছে তা কিন্তু নয়। স্টেটকেও এখানে শক্তিশালী করা হয়েছে, আবার প্যারালালি ইন্ডিভিজুয়ালসের হাতেও কিন্তু কিছু অর্থনীতি সেখানে রয়েছে, তাদের হাতেও কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের হাতেও কিন্তু মার্কেটের কন্ট্রোলটা রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো সেখানে আমরা কিন্তু দেখতে পাবো। কোথায় না, মিক্সড ইকোনমিক সিস্টেমে আমরা দেখতে পাবো। ট্রান্সলেট কেন হবে না? দেখো এখানে ট্রান্সলেট করে দিচ্ছি, ইংলিশ টু বাংলা করতে হবে। ইংলিশ টু বাংলা করলে হলো না তো, এখানে বেঙ্গলি টু ইংলিশ করতে হবে। হবে, কেন হবে না? এখানে শুধু ট্রান্সলেটটা ঠিক করে করতে হবে, এখানে চুজটা ঠিক করে করতে হবে যে কোনটার সাথে তুমি কি করতে চাইছো। চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা। চুজ গেল কোথায়? বুঝছিল? চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এটাকে করতে হবে বেঙ্গলি। বেঙ্গলিটা করতে হবে ইংলিশ, হবে না কেন? চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, দেখছি পরে, এটা হওয়ার তো না হওয়ার তো কোনো কারণ নেই, গন্ডগোল হচ্ছে কিছু একটা। 15 নম্বর কোয়েশ্চেন দিকে চোখ রাখো। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, সবই বাংলা হয়ে গেছে। 15 নম্বর কোয়েশ্চেন দিকে চোখ রাখো। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে? সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ। সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড, দেখো কোয়েশ্চেনটা এসেছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টে এসেছে মাস্টার্স এর, সেটা হচ্ছে জোসেফ স্ট্যালিন এই কথাটি বলেছিলেন, সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি। এটা বারবার পরীক্ষায় জানতে চাই, নেটেও কিন্তু এই প্রশ্নটা একাধিকবার এসেছে, ভালো করে মাথায় রাখবে। সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি এখানে কি বলেছে যে একটাই দেশে, মানে কি বলছে দেখো, সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি ওয়াজ সোভিয়েত স্টেট পলিসি দ্যাট জোসেফ স্ট্যালিন ইন্ট্রোডিউস ইন 1924। জোসেফ স্ট্যালিন এটা 2024 সালে 1924 সালে এটা ইন্ট্রোডিউস করেছিলেন, প্রবর্তন করেছিলেন। দ্য পলিসি এইম টু স্ট্রেংথেন সোশ্যালিজম উইথিন দ্য সোভিয়েত ইউনিয়ন বিফোর এক্সপোর্টিং রিভলিউশন অ্যাব্রড। কি বলছে? দ্য পলিসি এইমস টু স্ট্রেংথেন সোশ্যালিজম উইথিন দ্য সোভিয়েত ইউনিয়ন বিফোর এক্সপোর্টিং রিভলিউশনস এক্সপোর্ট। মানে যেটার মূল বক্তব্য হচ্ছে, মানে এই পুরো সেন্টেন্সটার মূল বক্তব্য হচ্ছে এটাই যে অন্য কোনো দেশে তুমি আন্দোলন করতে যাওয়ার আগে নিজের দেশে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে এখানে সোশ্যালিজমকে নিজেকে শক্তিশালী করতে হবে। তুমি যতক্ষণ না সোশ্যালিজমকে এখানে শক্তিশালী করছো, অন্য কোনো দেশে আন্দোলন যখন তুমি করতে যাবে কি হবে? ওই আন্দোলন তোমার নিজের দেশকে বদলে দেবে আলটিমেটলি। তো এই কারণে তোমাকে এখানে কি করতে হবে, বা ওরা এতটা বেশি অনুপ্রেরণা পাবেন, তুমি নিজেই বড় কিছু করতে পারোনি, সোশ্যালিজমকে শক্তিশালী করতে পারোনি, তার রেজাল্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারোনি, আর মানুষকে গিয়ে তুমি আন্দোলন করার কথা বলবে, সোশ্যালিজমের বেনিফিট গুলো বোঝাবে, আর মানুষ এই বেনিফিট গুলো বুঝবে না। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোয়েশ্চেন সেটাই করবে যে তুমি কি করেছো তোমার নিজের দেশে, শোনাও আগে, তুমি কি এটাতে সাকসেস পেয়েছো বা বড় কিছু করেছো, কেন আমি এটা করব, এই প্রশ্নগুলো কিন্তু করবে মানুষ। তো স্বাভাবিকভাবে এই কারণেই বলতে পারো তিনি সোশ্যালিজমকে নিজের দেশে শক্তিশালী করার কথা বলেছেন এক প্রকার, এবং তিনি সোশ্যালিজমকে নিজের দেশে শক্তিশালী করে অন্য কোনো দেশে গিয়ে সোশ্যালিজমকে স্প্রেড করার কথা বলেছেন। স্ট্যালিনস পলিসি ইনভলভ কি বলছে দেখো, এগুলো দেখে নিও, এগুলো আর প্রয়োজন নেই এতটা বেশি এখানে, এগুলো জাস্ট এতটুকুই সেখানে জিজ্ঞেস করে, বাকিগুলো এখানে দেখে নেই, যাচ্ছি না ডিটেলসে। ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের মাস্টার্স এর এন্ট্রান্স এসেছে 2019 সালে, দেখো কি বলছে, সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে এটা। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, জেএনইউ মাস্টার্স এসেছে, জেএনইউ মাস্টার্স 2019,
এখন জেএনইউ এর অ্যাডমিশন সিইউটির মাধ্যমে হচ্ছে, তখন কিন্তু 2020 সাল থেকে হচ্ছে যে সিইউটির মাধ্যমে 2020 সাল কি না 2022 সাল বোধহয় 2022 সাল থেকে হচ্ছে জেএনইউ এর পরীক্ষাটা এখন সিইউটির সঙ্গেই হচ্ছে, বাট আগে সেটা আমরা দেখতে পাবো কি আলাদা করেই হতো। এখানে কি বলছে দেখো, প্রশ্ন বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ক্রিটিক অফ দ্য থিওরি অফ সোশ্যাল ক্যাপিটাল ইন কন্টেম্পোরারি টাইমস। তো সোশ্যাল ক্যাপিটাল অফ ইন কন্টেম্পোরারি টাইমস যার তিনি সমালোচনা করেছেন তিনি হচ্ছেন জন হ্যারিংস। নতুন একটা নাম, আগে কখনো শুনিনি এই নামটা, একটু দেখে নিও। জন হ্যারিংস এখানে দেখতে পাবো, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম এটা সমালোচনা করেছে, এই সমস্ত বিষয়গুলো একটু দেখে নিও। তার বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কিন্তু দিয়েছে যখন একটুখানি ভালো করেই ধ্যান দিও, কারণ জেএনইউ তে এসেছে মানে এটা বেশ গুরুত্বপূর্ণ। চলে আসে তারপরে 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে, এটাও জেএনইউ এমএ 2019 এসেছে। কি বলছে, হুইচ গ্রুপ অ্যাকসেপ্টেড গ্র্যাজুয়ালনেস অ্যাজ দ্য মিডওয়াইফ অফ সোশ্যাল চেঞ্জ। এটা তোমাদের বললাম ধীর গতিটা বা যেটাকে বাংলায় বলা গ্র্যাজুয়ালনেস এর অর্থ হচ্ছে বাংলায় ক্রমান্বয়ে, যেটাকে বলা হয় যে ধাপে ধাপে করো, ধাপে ধাপে করতে হবে, ক্রমে করতে হবে। একসঙ্গে টোটাল রিভলিউশনস করে তুমি বড় পরিবর্তন করবে এই ধরনের আইডিয়াকে নয়। তো এটা আমরা তো ফেবিয়ানিজম যখন পড়লাম তখন চর্চা করেছিলাম। তো মনিস্টরা তো এটা বলে না। মনিস্টরা কি, মনিস্টদের আইডিয়াটা অন্য কিছু। মনিস্টরা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমিকতার আইডিয়াটিকে তারা তুলে ধরে। তো রাষ্ট্রের সার্বভৌমিকতার আইডিয়াটিকে যারা তুলে ধরে তারা হচ্ছে মনিস্ট। যেমন জন অস্টিনের কথা বলা যেতে পারে, পরীক্ষায় একাধিকবার এসেছে। মার্কসিস্টরা এটার কথা বলে না, মার্কসিস্টরা তো টোটাল রেভলিউশনের কথা বলে, একেবারে রাতারাতি পরিবর্তন। অ্যানার্কিস্টরা তো তারা মানে কি বলবো যে এই গ্র্যাজুয়াল চেঞ্জের পক্ষে তারা থাকে না। এরাও এক প্রকার কিছু কিছু জন আছে তারা হচ্ছে এখানে গ্র্যাজুয়াল চেঞ্জ থেকে সমর্থন করে, কিছু কিছু আছে তারা আবার টোটাল রেভলিউশন থেকে সমর্থন করে। মিক্সচার পাবো আমরা অ্যানার্কিস্টদের মধ্যে। কিছু কিছু আছে আবার তারা হচ্ছে শান্তিবাদী, তারা কোনো কিছুতেই সমর্থন করে না, তারা কিন্তু মানুষের বিবেকের তারা কিন্তু উন্নতির কথা বলে। তো এই সমস্ত বিষয়গুলোর এখানে কিন্তু তারা কথা বলেছে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে ফেবিয়ান্স, কারণ ফেবিয়ান্সরা কিন্তু গ্র্যাজুয়ালনেসের দিকে তাদের কিন্তু একটা ওরিয়েন্টেশন আছে, তাদের একটা ঝোঁক আছে। তো গ্র্যাজুয়ালনেসটাকে তারা কিন্তু সামনে রেখে এখানে কিন্তু সমাজ পরিবর্তনের কথা বলে, যে ধীর গতিতে করতে হবে, মানুষের মধ্যে প্রচার করতে হবে, পুস্তিকা রচনা করতে হবে, আইডিওলজি সেখানে ডেভেলপ করতে হবে, ডিবেট হবে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে রিফর্মস আসবে, পার্লামেন্টারিয়ান প্রসেসের মধ্যে রিফর্মস আসবে, এই সমস্ত মানুষের পার্টিসিপেশনটাকে বাড়াতে হবে। হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রি সেখানে একটা কোঅপারেটিভ ফর্মে সেগুলোকে চালাতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করে, কিন্তু কোন রকম ভাবে ফ্যাবিয়ান্সরা কিন্তু আন্দোলনের কথা বলে না, বড় বড় কোনো ধরনের কোন রকম ভাবে তারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার কথা বলে না, রাতারাতি পরিবর্তন করার কথা বলে না, এগুলো তারা কিন্তু বলে না। এবং প্রলেতারিয়েতরাই যে সমস্ত আন্দোলন করবে এটার পক্ষেও তারা দাঁড়ায় না। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, লাস্ট কোয়েশ্চেন বলেছে এখানে আমরা দেখতে পাবো, সোশ্যালিজম ইজ আ মুভমেন্ট অ্যান্ড আইডিওলজি অলসো হু said this। এই ধরনের স্টেটমেন্ট তুলে দিলে আর কিছু করার থাকে না। মধ্যপ্রদেশের সেটে 2022 সালে দিয়েছে, জিডিএইচ কোল এই কথাটি বলেছে, সোশ্যালিজম ইজ আ মুভমেন্ট অ্যান্ড আইডিওলজি। তো মুভমেন্টও বলেছে, এটা একটা আন্দোলনও বলেছে, এটা একটা মতাদর্শ বলেছে বা আদর্শ বলেছে, এটা জিডিএইচ কোল। তো স্বাভাবিকভাবে এটা একটু দেখে নিও। আর বিশেষ কিছু এখানে গুরুত্বপূর্ণ নেই, এই কয়েকটাই প্রশ্ন পেয়েছি। দু একটা আরো এদিক ওদিক থাকতে পারে, এগুলো হয়তো দেখবো এই 2023 সালের যে লেটেস্ট কোয়েশ্চেনটা আছে যেটা আলাদা করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেখানে দেখে নিও, ওখানে হয়তো পাবে, একটা দুটো থাকতে পারে। পলিটিক্যাল থিওরি পার্টটা থেকে দেখে নিও, ইউনিট ওয়াইজে রয়েছে। বাকি আর বিশেষ কিছু নেই, এতটুকুই। তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয় সোশ্যালিজম থেকে, যেটা অনেকগুলো টপিক আমরা পড়লাম, অনেকগুলো থিওরি আমরা পড়েছি, সোশ্যালিজমের অনেক ভ্যারিয়েশনস আমরা পড়েছি, বাট কোয়েশ্চেন খুব কম জিজ্ঞেস করে। কিন্তু মাথায় ভালো করে দেখো, সেটা হচ্ছে সোশ্যালিজমের বেসিক ফিচার্স গুলো 1 2 3 4 করে কাউন্ট করে মাথায় রাখবে। এবং সোশ্যালিজমের এই এতগুলো সোশ্যালিজমের হচ্ছে যারা থিঙ্কার্স আছে, তো কারা কোন থিওরির থিঙ্কার্স এটা ভালো করে মাথায় রেখো। বিশেষ করে জার্মান রিভিশনিজম বা যেটাকে বললাম আমরা যে ইভলিউশনারি থিওরি, সেটা থিঙ্কার্স কে আছে, ফেমিনিজমের থিঙ্কার্স কে আছে, তাদের মেন ফিচার্সটা কি, কিছু পড়ো আর না পড়ো এই দুটো মাথায় রেখো, এবং অ্যানার্কিজমটা, এই তিনটে ভালো করে পড়ো, তাহলেই হবে। দেখবে এখান থেকেই সমস্ত কোয়েশ্চেন গুলো কমন হবে যদি আসে নেটে। আর নইলে সেটে আসে এখান থেকে কোয়েশ্চেন, কারণ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের সিলেবাস গুলোতে গ্রাজুয়েশনের সিলেবাসে এগুলো পড়ানো হয়, মাস্টার্সের সিলেবাসেও কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে। তো ফলে বুঝতেই পারছো এরাই কোয়েশ্চেন তৈরি করবে যারা সিলেবাস তৈরি করেছে। তো সেটাও এইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, কিন্তু নেটে খুব কম। তার কারণ এগুলো সব বামপন্থী আইডিওলজি, তো এগুলো সেন্ট্রাল সিলেবাসে এগুলো থাকে না এত বেশি, কারণ বুঝতেই পারছো সেখানে একটা কর্পোরেটের একটা রাজত্ব আছে। তো বামপন্থী আইডিওলজি গুলোকে তারা এত বেশি পড়াতে চায় না, এই কারণে কোয়েশ্চেনটাও খুব কম আসে। কিন্তু রাজ্যের পরীক্ষাগুলোতে দেখো আইসেছে, তার কারণ রাজ্যের যারা পলিটিক্যাল পার্টিস আছে, তো তাদের মধ্যে একটা কিন্তু ওই ওয়েলফেয়ারিজমের একটা ভাবনা তাদের মধ্যে কাজ করে, কাজেই সেগুলো একটা কমন ট্রেন্ডে আমরা দেখতে পাই, এই থিওরি গুলো তারা একটু
পড়ানোর প্রয়োজনীয়তা বোধ করে, কিন্তু সেন্ট্রাল পরীক্ষাগুলোতে এই সমস্ত গুলো কমই রয়েছে। এবং জেএনইউতেও জানো বামপন্থীদের একটা দুর্গ সেটা। তো স্বাভাবিকভাবে জেএনইউটাও জানো বামপন্থীদের একটা দুর্গ, স্বাভাবিকভাবে সেখানেও বামপন্থী টিচাররা আছে, স্টুডেন্টসরা আছে, এই সমস্ত চর্চা হয়। তো স্বাভাবিকভাবে সেখানে যে এই সমস্ত থিওরি থেকে কোয়েশ্চেন্স হবে এটা একেবারেই স্বাভাবিক বিষয়, অবাক হওয়ার কিছু নেই। এই কারণেই দেখতেই পাচ্ছ, ট্রেন্ডটা বুঝতেই পারছো, নেটের একটাও কোয়েশ্চেন্স নেই, কিন্তু অন্যান্য রাজ্যগুলোর কোয়েশ্চেন্স আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়, আর কিছু এখানে নেই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা বলতে পারো। কারা কারা আছো? গঙ্গা, সায়ন্তন, ঝিলিক, ময়ূরী, দীপিকা, তাপিতা, পায়েল, স্যার সুকন্যা, ইপসিতা, নাজমুন, একতা, শ্রেয়সী, সোহিনী, শ্রেয়া, রুদ্র, কুতুবতী, শোভন। বলো। স্যার ওই 10 নম্বর প্রশ্নটাতে একবার যাবেন, যেখানে ওই সিইউটির ওই গিল্ড সোশ্যালিজম নিয়ে কথা বলা হয়েছিল। সরি 9 নম্বর এটা 9। নম্বর। হ্যাঁ, এখানে যে স্যার থার্ড নাম্বার যে অপশনটা আছে, অ্যাডভোকেটস কমিউনিটি ফিলিং বেসড অন ইকোনমিক ইন্টারেস্টস, এটা কি ভুল? কিছুই শুনতে পেলাম না তোমার কথা। আমি বললাম যে এই যে থার্ড পয়েন্টটা যেটা কিছুই আছে শুনতে পেলাম স্যার, না। শোনা হ্যালো হ্যালো শোনাচ্ছে স্যার? হ্যাঁ 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 স্যার, বলছিলাম এখানে যে থার্ড পয়েন্টটা আছে না, অ্যাডভোকেটস কমিউনিটি ফিলিং বেসড অন ইকোনমিক ইন্টারেস্টস, হ্যাঁ এটা ভুল স্যার গিল্ড হ্যাঁ। সোশ্যালিজমের দিক দিয়ে দেখলে। কমিউনিটির কথা তারা বলে না, কমিউনিটির আইডিয়াটা এখানে একটা অন্য আইডিয়া। এরা এত ছোট্ট একটা আইডিয়া, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা লেবার্স আছে তারা সমস্ত রকম ভাবে ইন্ডাস্ট্রিজ গুলো দখল নেবে এবং তারা নিজেদের একটা গিল্ড তৈরি করবে। এই গিল্ডই পরিচালনা করবে পুরো দেশটাকে, এই আদর্শে পরিচালিত হবে। একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আর একটা ইন্ডাস্ট্রি সেখানে কোঅর্ডিনেশন হবে, সেই কোঅর্ডিনেশনের ভিত্তিতে ডিসাইড হবে কোন প্রোডাক্ট প্রডিউস হবে, কোন প্রোডাক্ট মার্কেটে যাবে। এইরকম ভাবে কমপ্লিটলি ইকোনমিক ইন্টারেস্ট নয়, কমপ্লিটলি এখানে কমিউনিটির কথা তারা বলে না, তারা এখানে নিজেদের গিল্ডের কথা বলে, তারা নিজেদের লেবারের কথা বলে। তো লেবারকে এখানে তুমি কমিউনিটি দিয়ে রিপ্লেস করতে পারবে না, দুটো আলাদা আইডিয়া। ওকে বুঝতে স্যার, বাট পারলে? আমি আমি পড়ছিলাম ওখানে, মানে বলছিল যে ওরা ইকোনমিক স্টেট চায়। তো ওইখান দিয়ে আমার মনে হচ্ছিল যে হয়তো ঠিক আছে, একটা কমিউনিটি ফিলিং ওই ইকোনমিক না ইন্টারেস্টস এর না। উপরে বেস করে। হুম, বুঝতে পেরেছি। তো এটাই। আর বলো, আর কারো কিছু? স্যার বলো। স্যার বলছি যে স্টেট ইজ নেসেসারি এভিল, এই কথাটা কে বলেছে? থমাস পেন নাকি জে.এস. মিল? ইট ইজ নেসেসারি এর তিনজন বলেছে, তিনজন। থমাস পেইন প্রথমে বলেছে, এটা তিনজন বলেছে। হ্যাঁ থমাস, হ্যাঁ 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 প্রথমে আইডিয়াটা দিয়েছে থমাস পেইন, ঠিক আছে, 1500 কত সালে, 16 সালে বোধ হয়, 1516 সালের দিকে এই আইডিয়াটা তিনি দিয়েছেন। তারপর এটা জন স্টুয়ার্ট মিল, এটা একেবারে 1800 ওই সেই সময় 48-45 দিকে, 1848-48 দিকে। তারপরে আমরা দেখতে পাবো এই আইডিয়াটিকে রবার্ট নজিকও নিয়ে তুলে ধরেছেন। রবার্ট নজিক, যেটা একেবারেই 1990 এর দশকের দিকে আমরা পাবো, যার নাম, তিনজনের নাম গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তিনজনই একই কথা বলেছে। ঠিক আছে স্যার, আমি দু জায়গায় দু রকম দেখলাম, তো তার জন্য ভাবলাম যে একজন দিয়েছে নাকি। ও স্যার, আপনি একটা প্রশ্ন দিয়েছিলেন ফেসবুকে যে কোন পোস্টটা সাংবিধানিক পোস্ট নয়, তো ওটা কি উপরাষ্ট্রপতিই হবে? সাংবিধানিক পোস্ট নয়, সাংবিধানিক নয় বা আমি কনস্টিটিউশনে দেখিনি, পোস্ট। হ্যাঁ, আমি দেখিনি কি পোস্ট, কারা কারা আছে অপশন বলো, আমি দেখিনি ওগুলো, So ওরা বলে which দেয় of তো। the following is not মানে mentioned in the constitution? আমার মনে হয় ওটা ডেপুটি প্রাইম মিনিস্টার হবে, কারণ ভাইস প্রেসিডেন্টও আছে। স্যার হবে না, ভাইস প্রেসিডেন্টই মনে হয়, মানে স্যার যখন মানে আমাদের ইয়েটা পড়েছিল তখনই এটা বলেছিলেন না যে ভাইস প্রেসিডেন্টের পদটা কনস্টিটিউশনে ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমিও ওটা করেছিলাম, কিন্তু হ্যাঁ। ভুল দেখাচ্ছে। না না দাঁড়াও, কোয়েশ্চেনটা দেখতে দাও আমাকে, কি বলছো তোমরা, আগে আমি দেখি কত নম্বর আজকে দিয়েছে কোয়েশ্চেনটা।
না স্যার 3-4 দিন আগে হবে। সেদিন আগে Wait. কেন আমাদের সংবিধানে ডেপুটি মানে যেটা এটা একটা উল্লেখ ছিল, সেই কারণেই তো 4 জন ডেপুটি ছিল। পরবর্তীকালে মনে হয় 1900 কত সালে অ্যামেন্ডমেন্ট করে এটা অবলুপ্ত করা হয়, কিন্তু কোথাও উপরাষ্ট্রপতির কথা উল্লেখ ছিল না। Which of the following position is not mentioned in the Constitution of India? ভারতের সংবিধানে নিচের কোন পদের উল্লেখ নেই? সংবিধানের কোনটার মেনশন নেই? মেনশন নেই উপর, এটা ইয়ের হবে উপপ্রধানমন্ত্রী। ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো মেনশন নেই। ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্টটা পলিটিক্যালি তৈরি করা হয়েছে পরবর্তীকালে, এর কোনো মেনশন নেই, এটা ডেপুটি প্রাইম মিনিস্টার হবে। বুঝতে পারলে? রাষ্ট্রপতি আছে, উপরাষ্ট্রপতি আছে, কারণ দেখো কনস্টিটিউশনের মধ্যে এগুলো তো উল্লেখ আছে, আর্টিকেলে পার্টিকুলার এদের নামে আর্টিকেল আছে সংবিধানে, এদেরকে মেনশন করে কতগুলো আর্টিকেল আছে। প্রধানমন্ত্রীর সংবিধান নিচের কোন পদের উল্লেখ নেই? প্রধানমন্ত্রীর পদটির উল্লেখ নেই এটা ঠিক, কিন্তু 75 নম্বর ধারায় ওটা তোমরা দেখবে, 75 এবং 76-এ। আমি বুঝতে পারছি তোমরা কেন কনফিউজ হয়েছো, কারণ প্রধানমন্ত্রীর পদের কোনো উল্লেখ নেই সংবিধানের মধ্যে, এটা আমরা বলেছি। আমি বলেছিলাম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লেভেলে সেখানে কোনো ক্ষমতা কার্যবলী কি এগুলো নিয়ে সেখানে বিশেষ করে কিছু বলা হয়নি। তো সেই সেন্সে আমি বোঝাতে চেয়েছিলাম যে সেখানে তার পদের কোনো উল্লেখ নেই, কিন্তু সেখানে কালেকটিভ। কথা বলবো, আপনি যখন আমাদের কনস্টিটিউশন পড়িয়েছিলেন না, দিয়ে একটা চার্ট দেখিয়েছিলেন যে ফার্স্টে ভারতের রাষ্ট্রপতি, তারপরে উপরাষ্ট্রপতি, এই রকম সিকোয়েন্স অনুযায়ী 1 থেকে 10-এর মধ্যে কারা রয়েছে, সেখানটায় কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টারের উল্লেখ ছিল। পরবর্তীকালে সেটা বাদ দেওয়া হয়েছে। ডেপুটি প্রাইম মিনিস্টারই তো হবে, ওই জন্য বলছি। কিন্তু কথাটা হচ্ছে প্রধানমন্ত্রীর কথা তোমরা আর্টিকেল 75-এ পাবে, কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলা হয়েছে, এবং তার যে একজন হেড থাকবে তার কথা বলা হয়েছে। 75, 76 ওই সমস্ত আর্টিকেল গুলো দেখো, ওখানে পাবে প্রধানমন্ত্রীর উল্লেখ পাবে সেখানে, যদিও এককভাবে প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করেনি, কাউন্সিল অফ মিনিস্টারের। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী কেন বলছেন? কি বলবো? হুইচ অফ দ্য ফলোইং পজিশন ইজ নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রাষ্ট্রপতির উল্লেখ আছে, উপরাষ্ট্রপতির উল্লেখ আছে, এখানে উপপ্রধানমন্ত্রীর পদটির উল্লেখ নেই। হ্যাঁ, উপরাষ্ট্রপতি হবে কেন, কি করে? স্যার আপনি যখন পড়িয়েছিলেন তখন আপনি না না বলো না, বলো তুমি বলো। এইরকম আমার মনে হয় না আমি পড়িয়েছি। উপরাষ্ট্রপতির পদের উল্লেখ নেই এটা আমি কখন পড়িয়েছি? উপরাষ্ট্রপতি লক্ষ্মীকান্তের না বই না থেকে স্যার দেখো। শুনুন, উপরাষ্ট্রপতির পদের উল্লেখ নয় না, আপনি যখন পড়িয়েছিলেন তখন বলেছিলেন যে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি বেতন পান, কিন্তু মানে উপরাষ্ট্রপতি হিসাবে কোনো বেতন পান না, সেই হিসাবে ধরেছিলাম, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওই সেন্সে ওটা ঠিক, ওই সেন্সে এটা ঠিক যে সেখানে তিনি উপরাষ্ট্রপতি, সংবিধানের পদটির কোনো উল্লেখ নেই, তার মানে দেখো এখানে উপপ্রধানমন্ত্রীটা সঠিক উত্তর হবে। এখানে উত্তর কি দিয়েছে এখানে তোমাদের? স্যার কি বলেছে? উপপ্রধানমন্ত্রী আছে। উপপ্রধানমন্ত্রী আছে, এটা উপপ্রধানমন্ত্রী হবে। যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টে এসেছিল কোয়েশ্চেন্সটা, উপপ্রধানমন্ত্রী হবে। এখানে বলেছে পদের উল্লেখ নেই। উনি দেখো, পদ উপরাষ্ট্রপতির পদটা আছে এটা ঠিক, কিন্তু উনি ওটার বিশেষ কোনো ফাংশনস নেই। ওনার ফাংশনসটা হচ্ছে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান হিসেবে। পদ আর ফাংশন দুটো আলাদা বিষয়, এটা ভালো করে বোঝো। উপরাষ্ট্রপতির পদের উল্লেখ আছে যে একজন উপরাষ্ট্রপতি থাকবে, দেশে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটার মেনশন আছে সংবিধানে। কিন্তু কথাটা হচ্ছে সেই উপরাষ্ট্রপতির যে স্যালারি তিনি পাবেন, সেই উপরাষ্ট্রপতির ফাংশন যেটা হবে সেটা উপরাষ্ট্রপতি হিসেবে হবে না, সেটা হবে চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা ভালো করে বোঝো, কনফিউজ হয়ে না। পদ আর ফাংশন দুটো আলাদা বিষয়। তো কাজেই এখানে উপপ্রধানমন্ত্রীটা সঠিক উত্তর হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ ওটার উল্লেখ কোনো রকম ভাবে সংবিধানে নেই। এটা পলিটিক্যালি ক্রিয়েট করা একটা পোস্ট, তারা তখন নিজেদের মতো করে এটা ক্রিয়েট করেছে। না, এই ধরনের কোনো পোস্টই নেই সংবিধানে, নামই নেই। মানে প্রধানমন্ত্রীর খুব কম আছে সেখানে নাম, আর্টিকেল 75, 76 এর মধ্যে শুধু পাবে, আর কোথাও তোমরা পাবে না একে। সেখানে উপপ্রধানমন্ত্রী তো দূরস্থ, উপপ্রধানমন্ত্রী এটা হবে। কিন্তু উপরাষ্ট্রপতি এই সেন্সে বলেছিলাম আমি তোমাদের, সেটা হচ্ছে যে ওই যে পদের উল্লেখটা আছে, কিন্তু ফাংশনসের উল্লেখটা নেই। ওনার কি কাজ হবে এই কাজটা হচ্ছে সেটা কিন্তু উনি বাই ডিফল্ট তিনি তার ফাংশনসটা হবে সেটা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে।
ওটা বলেছিলাম। কাজে কনফিউশনের তো এখানে জায়গা নেই কোনো। হ্যাঁ হ্যাঁ, মানে উনি যা স্যালারি পান, যা কাজ করেন, তার কাজ স্যালারি সেগুলো তো উপরাষ্ট্রপতি হিসেবে হিসেবে চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে। কিন্তু তিনি তো উপরাষ্ট্রপতি, কিন্তু উপরাষ্ট্রপতি সেটা তো নয়। সংবিধানে ভাইস প্রেসিডেন্ট শব্দটা পরিষ্কার করে লেখা আছে, এবং ভাইস প্রেসিডেন্টের পোস্টের জন্য ইলেকশনও হয় আমাদের দেশে। ইলেকশন কমিশন সেটা সংবিধানের পার্টিকুলার আর্টিকেল গুলোকে মেনশন করে নোটিফিকেশন জারি করে। তো এটা তো মানে পদ আর ফাংশন দুটো আলাদা বিষয়, এটা গুলিয়ে ফেলছো কেন? বুঝতে পেরেছো মহিরি আর জুলি এবং বাকিরা? স্যার বলছি আমার না দুটো কোশ্চেন রয়েছে বলো কি কোয়েশ্চেন আছে? ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে, যেটা হচ্ছে যে লুক ইস্ট পলিসি, সেটা কত সালে নিয়েছিল? 1991, 92 না 94? লুক ইস্ট মানে আমি পলিসি 91 হবে। হ্যাঁ না 1991 হবে। স্যার আমি না বিভিন্ন আর্টিকেলে 92 পেয়েছি, বইয়ে 94 পেয়েছি, আমার কনফিউজ যে কোনটা কোন সালটা। আবার গুগল 91টা চুজ করবে, 91টা চুজ করবে, প্রশ্নটা ভালো করে বুঝে 91 চুজ করবে। 91 এখানে নরসিংহ রাও প্রধানমন্ত্রী যখন হলেন তখন তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি আর ওই মানে এবার নতুন একটা পলিসি নেবেন, সেটা হচ্ছে ইস্টের দিকে তাকানোর পলিসি। সেখান থেকে ইস্টের সঙ্গে ইন্ডিয়াকে কানেক্ট করার চেষ্টা করবেন, ইকোনমিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, সমস্ত দিক থেকে, এবং সিকিউরিটির দিক থেকেও। তো ইস্টের দিকে সেখানে নিজেকে তাকানোর চেষ্টা করবেন। পলিসিটা এসেছে অনেক পরে, পলিসিটা মানে একেবারে কাগজ কলমে যেটা হয়েছে সেটা অনেক পরে। ঠিক আছে, এটা তিনি ঘোষণা করেছিলেন 1994 সিঙ্গাপুরে গিয়ে। 1994 গিয়ে তিনি সিঙ্গাপুরে এটা ঘোষণা করেছিলেন, তখন থেকে এটাকে ধরা হচ্ছে। কিন্তু 1991 সালেই তিনি এটা কিন্তু ইন্ডিয়াতে ঘোষণা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা মানে ঘোষণা করেছিলেন 91, আর যদি সাইন বা যাই হোক যেটা ট্রিটি সেটা হচ্ছে 94 হবে। অফিসিয়ালি যখন তুমি বলবে যে আমরা একেবারে একটা রিলেশন এস্টাবলিশ করছি যখন তার সঙ্গে, এটা 94 হবে, যখন তিনি ওখানে ওদের ওই ইয়েতে যখন তিনি গেলেন, আলটিমেটলি কনফারেন্সে যখন অ্যাটেন্ড করলেন তখন গিয়ে ওটা হবে। কিন্তু এটা ঘোষণা তিনি 1991 সালে করে দিয়েছেন। তো 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি এটা করে দিয়েছিলেন। বোঝা গেছে? আর আরেকটা স্যার যে আমি না ওই ইন্ডিয়ান ফরেন পলিসির যে চুক্তিগুলো হয়েছে না, মানে I2U2 বা কোয়াড, মানে এইগুলোর না মানে আমি কোন কোন মেম্বার আছে এগুলো আমি ভুলে যাচ্ছি, তো এটা মনে রাখবো কিভাবে? I2U2 তো নামের মধ্যেই আছে। না মানে পুরোটাই, মানে শুধু আমি এক্সাম্পল বললাম যে হয়তো I2U2 বা কোয়াড, কিন্তু এছাড়াও তো বিভিন্ন ধরনের ট্রিটি হয়েছে, তো ওইগুলোর নাম না ভুলে যাচ্ছি। যেমন বিমস্টিকে কটা, হ্যাঁ সার্কটা মনে আছে, আসিয়ান মনে আছে, এগুলো মনে আছে, কিন্তু না ওইগুলো ভুলে যাচ্ছি, মানে সালও ভুলে যাচ্ছি, প্লাস মানে ভুলে যাচ্ছি, মানে ওটা কিভাবে মনে রাখবো? বলো নাম, বলো একটা নাম বলো। ওই যে যেমন কমকোসা। হ্যাঁ, কমকসাতে নাম খুব কম জিজ্ঞেস করে, এতটা গুরুত্বপূর্ণ নয়। আর বলো। মানে যেমন ধরুন এই যে সাল যেগুলো মানে ধরুন জিজ্ঞাসা করে নিচ্ছে না, যে মানে এবার যেমন জিজ্ঞাসা করেছিল যে মনমোহন সিং কত সালে চায়না গেছিল। হ্যাঁ, তো এটা তোমার ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট। এটা তোমাকে যদি পড়তে হয় তাহলে প্রধানমন্ত্রীর তালিকা অনুসারে একটা বই আছে ফরেন পলিসি বা ফরেন পলিসির জন্য। আমি যে বইটা ফলো করি, খুব সুন্দর বই, সেটা হচ্ছে এটা ফলো করি। আমি তো একটা বই ফলো করি না, আমার কাছে একাধিক বই আছে। এই বইটা ফলো করতে পারো। এই বইটাতে দেখবে ফরেন পলিসির বিষয়গুলো খুব সুন্দর করে একেবারে ইভেন্ট ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে। প্রধানমন্ত্রীও হিসেবে মেনশন করা আছে, আবার ডেট ওয়াইজও মেনশন করা আছে। তো অনেকগুলো কোয়েশ্চেন যেগুলোর উত্তর তুমি কোথাও ইন্টারনেটেও অনেক সময় পাওয়া যায় না, এগুলোর উত্তর কিন্তু এই বইটাতে পাওয়া যায়। খুব ভালো বই, এসসি সিঙ্গালের লেখা, লক্ষ্মী নারায়ণ আগরওয়ালের বই এটা একটা। ঠিক আছে, নারায়ণ ফরেন পলিসি অফ ইন্ডিয়া, অনলাইনে পাবে, এটা অর্ডার করে দাও। দেখো এটাতে সুন্দর করে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কখন কোন রিলেশন হয়েছে, কোন প্রধানমন্ত্রী কখন কি গেছেন, কোথায় গেছেন, এবং কাদের সঙ্গে কি আমাদের রিলেশন হচ্ছে, বিশেষ করে আমাদের নেবারদের সঙ্গে এবং মেজর পাওয়ার্সদের সঙ্গে। তো সেগুলো এখানে সবগুলো কিন্তু সুন্দর করে মেনশন করা আছে। প্রধানমন্ত্রী ধরেও এখানে মেনশন করা আছে, আবার টাইম পিরিয়ড ধরেও মেনশন করা আছে। কাজে প্রচুর প্রশ্ন আমি যখন পড়াই তোমাদের, তখন এই বইটা থেকে, যেহেতু আমার পড়া আছে এই বইটা পুরোটাই, তো লাইন দেখবে পুরো বইটাতে। আমি এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে পুরো বইটা। স্যার বলছি কভার ছবিটা না একবার তুলে দেবেন, মানে দূর থেকে দেখাচ্ছে না, বোঝা যাচ্ছে না। মার্ক করে করে দেখো কি অবস্থা করেছে বইটা। ঠিক আছে, তো আমি যেহেতু ওই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি পুরো বইটা, ফলে আমার অসুবিধা হয় না। যেমন একটা প্রসঙ্গ এসেছিল যে কমপ্লিট ন্যাম বা নিউট্রাল ন্যাম,
বা কমপ্লিট ন্যামের আইডিয়াটি কে প্রমোট করেছিলেন, কোন প্রধানমন্ত্রী বলতে পারবে এটাকে? এই বইটাতে আছে সুন্দর করে, কারণ প্রধানমন্ত্রী তালিকা ধরে ধরে সেখানে ফরেন পলিসি গুলো কমপ্লিট ন্যাম বা বলতে পারো ন্যামকে মানে একেবারে অ্যাকচুয়াল ন্যামের জায়গা থেকে সেটাকে প্র্যাকটিস করার জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ ইন্ডিয়া যে তার ন্যামের মধ্যে মেম্বারশিপটা আছে, সেই মেম্বারশিপে আমরা দেখতে পাবো কি আমরা সোভিয়েত ইউনিয়নের দিকে আমরা একটু ঝুঁকে গেছিলাম। ওই প্রধানমন্ত্রী এসে বলার চেষ্টা করলেন যে আমরা এবার ন্যামটাকে ন্যামের মতো করে প্র্যাকটিস করবো, নিউট্রালিটিটাকে ব্যালেন্স করা, নিউট্রালিটিকে মেনটেন করার চেষ্টা করবো। এটা সেটা যদি কি কমন, নন অ্যালাইনমেন্ট ওই কথাটা বলছে, এটার সাথে রিলেটেড? যেটাকে বলেছে যে জেনুইন, সরি যে শব্দটা ছিল জেনুইন ন্যাম। জেনুইন হচ্ছে তাহলে মোরারজি দেশাই মানে প্রধানমন্ত্রিত্ব কালে হয়েছিল, আর শব্দটা যদি বলে যে এই জেনুইন নন অ্যালাইনমেন্ট কথাটা কে ইউজ করেছিল, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। বুঝতে পারছো তো? তো জেনুইন নাম যখন বলছে তখন মোরারজি দেশাইয়ের কথা বলছে। কেন? তার কারণ মোরারজি দেশাইয়ের এখনো যদি পলিসি গুলো দেখো জনতা পার্টির বা বিজেপির, তারা হচ্ছে কিন্তু অত্যধিক বেশি মানে তারা হচ্ছে ওই রাইটিস্ট পলিসির দিকে তাদের একটা বেশি ঝোঁক আছে, যেটা ওই আমেরিকান পলিসি, যেটা লিবারালাইজেশনের দিকে তাদের একটা ঝোঁক আছে। তো শুরুতেই তখন ওটা বুঝতে পারবে যদি এই জাস্ট এইগুলো ধরতে পারো, লিবারালিজমের দিকে কাদের ঝোঁক বেশি, সোশ্যালিজমের দিকে কাদের কোন পলিটিক্যাল পার্টির ঝোঁক বেশি। তো পলিটিক্যাল পার্টি গুলো যে পলিসি গুলো, যে ম্যানিফেস্টো যেগুলো বেরোচ্ছে, সেগুলো যদি স্টাডি করো, অ্যানালাইজ করো, তাহলেই বুঝতে পারবে যে কার দিকে কি হতে পারে। তখন তারা আমেরিকার দিকে একটা ঝুঁকে যাওয়ার প্রবণতা তাদের ছিল, তো সেটা তারা সরাসরি এসে বলতে পারছে না। আমেরিকার দিকে মোরারজি দেশাই আমেরিকার সঙ্গে ভালো রিলেশন রেখে চলতে চাইছিল, ঠিক আছে? তো সরাসরি সেটা আর এসে বলতে পারবে না, কারণ রাশিয়ার সঙ্গে আমাদের অলরেডি কিন্তু একটা বড় চুক্তি হয়েছে 1971-এ, আমাদের কিন্তু পিস ফ্রেন্ডশিপ এন্ড কোঅপারেশন এর এগ্রিমেন্ট হয়েছে। সরাসরি এসে বলতে পারবে না 90 ডিগ্রিতে ঘুরে গিয়ে। তখন বলার চেষ্টা করছে আমরা জেনুইন নাম প্র্যাকটিস করার চেষ্টা করবো, নন অ্যালাইন মুভমেন্ট আমরা জেনুইনলি প্র্যাকটিস করার চেষ্টা করবো। তো মানে বলার সঙ্গে সঙ্গে আবার দেখবে আমেরিকাতে, বলার সঙ্গে সঙ্গে দেখবে তোমরা আমেরিকাতে দৌড় লাগিয়েছে। আমেরিকাতে গিয়ে তখন বিভিন্ন সাহায্য সহযোগিতার কথা বলেছে, যে ডিসিশন গুলো নেওয়া হয়েছিল আলটিমেটলি যেগুলো সত্যি সব ইমপ্লিমেন্ট করা যায়নি, কারণ সরকার বেশি দিন টেকেনি, বাট এই ধরনের একটা ইনিশিয়েটিভ তিনি কিন্তু নিয়েছিলেন। তো বুঝতেই পারবে যে কারা লেফটিস্ট কারা রাইটিস্ট, এগুলো কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো এই ধরনের আইডিওলজি গুলো, এই ধরনের ইয়েগুলো তোমরা কোনো বইয়ে পাবে না, বড় বড় কোনো বইয়ে পাবে না। তোমাকে এই ধরনের বিভিন্ন বই, একটা বই তো সব পাওয়া যায় না, যতই ভালো বই হোক, তখন এই ধরনের বইগুলো তোমাকে ফলো করতে হবে। বিভিন্ন একটা বই পড়লে সবকিছু পারবে, এই বইটাতে সেগুলো কিন্তু সুন্দর করে মেনশন করা। তো দেখতে পারো এখানে বইটা আরেকবার দেখাচ্ছি, ছবিটা তুলে নিতে পারো, দেখো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? পরিষ্কার দেখতে পাচ্ছ তো? না, রাইটারটার নাম স্যার ভালোভাবে দেখা যাচ্ছে না। লিখে নাও, ফরেন পলিসি অফ ইন্ডিয়া, এস.সি. সিংঘাল, SINGHAL, নারায়ণসের বই, লক্ষ্মী নারায়ণ আগরওয়াল এর বই। বইটা খুব ভালো বই ফরেন পলিসির জন্য, যদিও লেটেস্ট ইনফরমেশন গুলো খুব কম আছে, বাট এটা তোমার পুরোনো ভার্সন অনেক, তোমরা লেটেস্টটা যদি কেনো নিশ্চয়ই তোমরা পাবে। এটা আমি লাস্ট 2018 রিভাইজড ভার্সন, 2008-এ প্রথম এডিশন হয়েছে, তো এখন লেটেস্ট 2024 হয়েছে, তার মানে অলরেডি 6 বছর হয়ে গেছে। তো নিশ্চয়ই তোমরা এখন আপডেট ভার্সনটা পাবে, তো সেখানে হয়তো লেটেস্ট ইনফরমেশন যেগুলো সেগুলো পেতে পারো। তো বইটা খুবই ভালো, বইটা কিনতে পারো, ফরেন পলিসির জন্য আমি বলবো যে বইটা খুবই ভালো, দেখতে পারো, ঠিক আছে? খুব সুন্দর করে সেখানে সব মেনশন করা আছে, ছোট 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 করে। সময় নিতে হবে, ধৈর্য নিয়ে পড়তে হবে, কারণ বোর ফিল করবে, কিন্তু সুন্দর করে মেনশন করা আছে টাইম এবং প্রধানমন্ত্রী ধরে ধরে। যাই হোক, এই গেল আজকের আলোচনার বিষয়। বলো আর কার কি প্রশ্ন আছে? বোঝা গেছে তাহলে ওই পদের কথাটা, যেটা তোমরা জিজ্ঞেস করলে প্রশ্নটা, ওই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে কোন পদের উল্লেখ হ্যাঁ নেই? স্যার, হ্যাঁ। তারা জিজ্ঞেস করেছিলেন, এই হচ্ছে বিষয়। ওকে, আর বলো সাবিতা, বোঝা গেছে তো? ক্লিয়ার সব যা পড়ালাম? হ্যাঁ স্যার। দীপিকা, হ্যাঁ স্যার। গঙ্গা, হ্যাঁ দাদা বোঝা গেছে। পায়েল, সুপর্ণা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, অসুবিধা হলে বলবে। হ্যাঁ, এখন তোমরা যারা নতুন জয়েন করেছো, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এখন চুপচাপ 1 বছর চোখ বন্ধ করে আমাকে অনুসরণ করো। যেমন বাকিরা পাস করে গেছে, আমিও তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি, পাস করে যাবে, কিছু করতে হবে না। একটাই ডিসিপ্লিন এখানে পাস করা, সেটা হচ্ছে তোমাকে চুপচাপ চোখ বন্ধ করে কন্টিনিউটিটা বজায় রাখতে হবে। তুমি অত্যধিক বেশি যদি ব্যস্ত থাকো, কিছু নাও করতে পারো, অ্যাটলিস্ট ক্লাসটা করো। কথাগুলো শুনে শুনেই না তোমরা বুঝে যাবে যে কি হচ্ছে, একটা কমন ট্রেন্ড, তোমরা শুনে শুনে হয় না শ্রুতির মতো হয়ে যাবে ব্যাপারটা। যে বেদকে যেমন মনে রাখার একটা পদ্ধতি ছিল, সেটা শ্রুতি, শুনে শুনে মনে রাখা, তো ওই রকম। তোমরা কিছুদিন ক্লাস আমি
মানে নিজেকে ঘোরাচ্ছি। ওই সার্কেলটা যদি ধরতে পারো তাহলে বুঝে যাবে। তো না পড়লেও অনেক সময় হয়, মানে যাদের ব্যস্ত তাদের জন্য বলছি, ঠিক আছে? আর যারা ঠিক আছে, যারা সময় পাচ্ছ তাদের তো পড়ে নিলে তো খুবই ভালো, খুব কম সময়ে পাস করে যাবে। তো চুপচাপ চোখ বন্ধ করে 1 বছর ফলো করো, দেখো 1 বছর পর তখন নিশ্চিত তোমরা এটাই আশা করবে যে জেআরএফ হয়ে যাবে। কারণ যারা এখানে বারবার পাস করছে, যারা অল্প সময়ে পাস করছে দেখছো, তারা কিন্তু ওই অনুরাগেরই কথা বলি। অনুরাগকে দেখলে মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারে হয়তো পাস করে গেছে, যেটা দেখে হয়তো তোমরা একটু অবাক হলে বা ভাবলে হয়তো অনেক পড়েছে বা অল্প সময় পড়েছে, যে কি করে হলো। বাস্তবতাটা হচ্ছে আমি ওকে গ্রাজুয়েশন 2.5 বছর পড়িয়েছি, ধরে ধরে পড়িয়েছি। আর ও 2 দিন পড়াতাম, ও 2 দিনে ও খুশি হতো না, ও 3 দিন পড়তো। তো তার জন্য 3000 স্যালারি ও পে করতো এবং কারোর সঙ্গে পড়তো না, ব্যাচেও পড়তো না, আলাদা করে পড়তে আসতো। এবং আমি এত কম স্যালারিতে ওকে পড়াতাম ফ্রিতে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাকে ওকে পড়াতে ভালো লাগতো, কারণ ও প্রচুর প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে। আমার ভালো লাগে যারা প্রশ্ন করে। আমি হয়তো উত্তর জানি না, আমি তখন পরের দিন ওকে বলি যে আমি এটা পরে দেখে তোমাকে বলবো, আর্গুমেন্টটা না দেখে বলবো না, বাট প্রশ্ন করতে আমার এটা খুব ভালো লাগতো। তো যাই হোক, ও অ্যাডভান্স লেভেলে ছিল, প্রচুর পড়তো। আমি 2টো বই রেফার করলে ও 4টে বই পড়ে আসতো, 2টো মেটেরিয়াল রেফার করলে 4টে মেটেরিয়াল পড়ে আসতো। এই ধরনের 100 পল্লব যেমন অল্প সময়ের মধ্যে হলো, পল্লব যেমন 6 ঘন্টা 7 ঘন্টা এসে পড়তো, কারণ আমারও পড়া হতো, আমিও পড়তাম। ওকে রিভাইজ, ওকে পড়াতে গিয়ে হয়ে যেত। তো পড়ানো হয়ে গেছে, সবাই বেরিয়ে চলে গেছে, পল্লব বসে থাকতো। পল্লব দেখলে দুবার নেট করলো, একবার সেট করলো, স্লেট করলো। তার কারণটা হচ্ছে যে ওকে প্রচুর সময় দিয়েছি ধরে ধরে। সবাই বেরিয়ে চলে গেছে, তারপর ও 3 ঘন্টা ধরে আমার কাছে বসে অ্যাডভান্স লেভেলে জানতে চাইছে যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, বারবার কোনগুলো ফলো করতে হবে। এগুলো করেছে, প্র্যাকটিস করেছে প্রচুর, শুরুর দিকে প্রচুর। তখন গুগল ফর্মে তখন অল্প অল্প করে কোয়েশ্চেন দিতাম, প্রচুর দিতাম, সলভ করেছে। তো এগুলো করেছে, তারপরে তো ও নিজেও করেছে দায়িত্ব নিয়ে। এখন একটু অসুবিধা হয় বলে ছেলে আসতে পারে না, বাট করেছে। আরো যারা দেখেছে তারা কিন্তু একই ডিসিপ্লিনে পড়াশোনা করেছে, প্রচুর করেছে। তো কাজেই ওটা ফলো করো, চুপচাপ চোখ বন্ধ করে একবার অনুসরণ করো, দেখো বেশি সময় লাগবে না। কারণ তুমি যদি ফার্স্ট বারে খুব একটা বেশি দুর্বল হও, তাও নেটটা তোমার হয়ে যাবে। কারণ দেখলে তো যাদের হচ্ছে তারা তো ওই একই ক্যাটাগরিতে পড়ছে। তো আমি তোমাদের ওটাই সাজেস্ট করি সবার প্রথমে, সেটা হচ্ছে 50% সিলেবাসটা আগে নিজেদের সাবজেক্টের সিলেবাসটা শেষ করে নাও, তারপরে গিয়ে ফার্স্ট পেপারটা ধরো, তারপরে গিয়ে ফার্স্ট পেপারটা ধরো। ফার্স্ট পেপারের এবং যেগুলো সহজ সেগুলো হচ্ছে সেগুলো ধরো। কোনগুলো না, সেগুলো হচ্ছে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ডিরেকশনস, ব্লাড রিলেশনস, এনভায়রনমেন্ট, কম্পিউটার, আইসিটি যেটা, সেগুলো ধরো। এগুলো তুমি যাই দেখে যাবে সেগুলোই কমন পাবে, প্র্যাকটিসের উপর এগুলো ডিপেন্ড করছে সেগুলো। তো তারপরে তুমি যেগুলো ডিফিকাল্ট, যেগুলো যেমন ইয়ের পার্ট গুলো, যেগুলো হচ্ছে তোমার ওই কম্পিউটার ইয়ের পার্ট গুলো, ওই লজিক্যাল রিজনিং এর পার্ট আছে, টিচিং অ্যাপটিটিউড আছে, এগুলো তোমাকে যাই পড়ো না কেন তোমাকে ভেবেই উত্তর করে আসতে হবে। এগুলো তুমি ক্যালকুলেশন করেই তোমাকে উত্তর করে আসতে হবে। তো ওগুলো, এবং ওগুলো সময়ও লাগে প্রচুর। দেখলে তোমরা ক্লাস করালেন, উদয় স্যার ক্লাস করালেন কমার্স, 3 মাস ধরে বোধহয় ক্লাস করালো, তারপরেও দেখলে তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসছো। তো টাইম টেকিং এগুলো। তো কাজেই ওগুলোতে আমি বলবো ওগুলো পরে একেবারে যখন তুমি নিশ্চিত হয়ে যাবে, যখন তুমি রিভিশনের কাজটা চলবে তোমার সাবজেক্টের পেপারটা, তখন তুমি এদিকে রিভাইজ করো আর ওদিকে তুমি তখন ওই সমস্ত কঠিন কঠিন টপিক গুলো নিয়ে তখন মাথা খানো। এটা প্রসেস হওয়া উচিত তোমাদের, দেখো তাতে করেই হয়ে যায়। তো অনেকে দিন ধরে যারা পড়ছো তাদের তো আশা করি এইবার হয়ে যাওয়া উচিত ভালো নাম্বার নিয়ে। আমি আর কারো নাম বলছি না, নিজেরই এবার খারাপ লাগছে, এতবার যেমন যাদের এক্সপেক্ট করেছিলাম তাদের দুজনেরই হয়নি। তো এইবার আর আগে এক্সপেক্ট করছি না আমি, বাকিদের হয়েছে, যাদের এক্সপেক্ট করিনি তাদের হয়েছে। তো এইবার আর কারো নাম বলছি না, দেখা যাক রেজাল্ট কথা বলবে। তো ভালো করে এই পরীক্ষাটা দাও, দেখো এই রেগুলারিটিটা মেনটেন করো, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। বলো সোহিনী, বোঝা গেছে? সোহিনী আর শ্রেয়সী চুপচাপ আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, শ্রেয়সী কোথায়? না শ্রেয়সী কোথায়? শ্রেয়সী আছে না বেরিয়ে? বুঝতে পেরেছি, আছি। ওকে, শ্রেয়া বোঝা গেছে? স্যার বোঝা গেছে। রুদ্র? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমার একটা একটু জিজ্ঞাসা ছিল, ওই স্টেট ইজ নেসেসারি এভিল, এটা প্রথমে তাহলে থমাস পেন বলেছেন, তারপরে মিল বলেছেন, তারপরে জন স্টুয়ার্ট মিল, তারপরে রবার্ট নজিক। তারপর নয়, ঠিক আছে। রবার্ট নজিক এবং আরো অন্যান্য যে সমস্ত ওই লিবার্টারিয়ান যারা আছেন তারা বলেছেন, ঠিক আছে? এর একদিন বলছিলাম একজনের নামটা ভুলছি এই মুহূর্তে। হায়েক বলেছেন, হায়কও বলেছেন এই কথাটি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। নাজমুল এসে বলো, বোঝা গেছে? ক্লিয়ার কনসেপ্ট? নাজমুল আছে? ইপসিতা? হ্যাঁ দাদা, ঠিক আছে। একতা ঠিক আছে? হ্যাঁ দাদা। সায়ন্তন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গঙ্গা ঠিক আছে?
ওকে, আর শোভনদেব কোথায়? শোভনদেব হ্যাঁ স্যার। আর আর কি আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আর তো বোধহয় কেউ নেই এখন, বাকিরা সব বেরিয়ে গেছে। তাহলে আজকে এতটুকুই থাক। ময়ূরী ঠিক আছে? ময়ূরী বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমাদের হয়তো মাল্টিকালচারালিজমটা হবে, ঠিক আছে? ধীরে ধীরে পড়াবো মাল্টিকালচারালিজম। আমি একটা না ট্রান্সলেশন পুরো ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে মাল্টিকালচারালিজমের যে চ্যাপ্টারটা আছে, কোয়েশ্চেন্স দিল্লি ইউনিভার্সিটিতে ওটাই চ্যাপ্টার, মানে সিলেবাস। ক্যালকাটা এবং দিল্লি ইউনিভার্সিটির সিলেবাস একই, এবং আশা করি সব জায়গায় ওটাই হবে। এবং ওই একই নামে একটা বই আছে, এবং একই মানে চ্যাপ্টার গুলোকেই এখানে ইস্যু বানিয়ে দিয়েছে, টপিক বানিয়ে দিয়েছে। তো যাই হোক, একটা বই আছে মাল্টিকালচারালিজমের উপরে, নামটা আমি ভুলছি, পুরোটা ট্রান্সলেটও করেছি আমি, ইংলিশ বাংলা দুটোই দিয়ে দিচ্ছি। যারা ডিটেলসে পড়তে চাও, খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া, ডমিনেটিং আইডিয়া, এখনকার দিনে এটা খুব আলোচনায় আছে, চাইলে পড়তে পারো। আমি পুরোটাই দিয়ে দেবো, সময় লাগবে, পড়তে পারো। যাদের কাছে সময় আছে তারা অবশ্যই পড়তে পারো ধ্যান দিয়ে, অনেক কথা তোমরা পাবে এবং অনেক কিছু সিমিলার পাবে, যেগুলো আমি অলরেডি অনেক কিছু বলে দিয়েছি, তোমাদের পড়িয়ে দিয়েছি। লিবারালিজমের আলোচনা বিশেষ করে, সোশ্যালিজম করে পাবে, কমিউনিটারিয়ান আলোচনাগুলো তোমরা সেখানে পাবে। এই সমস্ত আলোচনাগুলো, লিবার্টারিয়ান আলোচনা তোমরা পাবে। হ্যাঁ, এই সমস্ত আলোচনাগুলো সেখানে পাবে। তো স্বাভাবিকভাবেই ডিফিকাল্ট কিছু মনে হবে না, ইজি মনে হবে, যেহেতু অনেক কথা আমি তোমাদের বলে দিয়েছি। এই থিওরিগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে। মাল্টিকালচারালিজমটাও ডিফিকাল্ট হবে না, তবে কোয়েশ্চেন্স খুব বেসিকই জিজ্ঞেস করে। আমি একটু তোমাদের ধরেই পড়াবো, সময় নিয়ে পড়াবো, বুঝিয়ে পড়াবো ভালো করে, যাতে আর পরে এটা তোমাদের দেখতে না হয়, এবং আগামী দিনে যাতে এখান থেকে রিসার্চের তোমাদের একটা লেভেলও তৈরি হয়ে যায়। বাট কোয়েশ্চেন্স কিন্তু খুব সিলি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে, থিওরির নাম জিজ্ঞেস করে, বেসিক কনসেপ্ট গুলো জিজ্ঞেস করে, আর বইয়ের নামগুলো জিজ্ঞেস করে, ব্যাস এতটুকুই। আর কনসেপ্ট গুলো জিজ্ঞেস করে, যেমন মেল্টিং পটের কনসেপ্ট কে দিয়েছে, হ্যাঁ, স্যালাড বোলের কনসেপ্ট কে দিয়েছে, এগুলো জানা আছে। এগুলো স্যালাড বোলের কনসেপ্ট কে দিয়েছে? স্যালাড বোল, মেল্টিং পট, মাইকেল ওয়ালজার। না, স্যালাড বোলের কনসেপ্ট কে দিয়েছে? হ্যাঁ, মেল্টিং পটের উদাহরণ এই সমস্ত, এগুলো দেখে উইল কিমলিকা বলেনি এগুলো? দেখে নিও। উইল কিমলিকা আছে, আর টি.এইচ. মার্শালের নাম পাবে। টি.এইচ. মার্শাল কেন পাবে? মেল্টিং পটের আইডিয়া কে দিয়েছিল? স্যার মেল্টিং পট তো টি.এইচ. মার্শাল তো নয়। দেখে নিও, আমি নিজে একটু গুলিয়ে ফেলছি এখন, একটু আমার অনেকদিন মনে হয় আগে। ওয়ালজারই তো দিয়েছিল না? ওয়ালজার হবে না, ওয়ালজার কমপ্লেক্স ইকুয়ালিটি কনসেপ্ট দিয়েছে, কমপ্লেক্স ইকুয়ালিটি। দেখে নিও এগুলো, আগামীকালই হয়তো পড়াবো তোমাদের, পাবে তখন আলোচনা। আমি একবার রিভাইজ করলে এগুলো সব মাথায় চলে আসবে আমার, ঠিক আছে? মেল্টিং পট বলছি কি যে আগের বার সেই নেটের সময় যেটা করেছিলেন না, ওটা কবে থেকে শুরু করবেন? 1 তারিখ থেকে। আর এবার তো স্যার সব কটা টপিক হবে? সব হবে, হ্যাঁ 10টাই হবে, কারণ অনেকগুলো তো আমার সবগুলো তো আমাদের হয়ে প্রায় 2টো বাকি আছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে দুটোই, হ্যাঁ দুটোই বাকি আছে, তো ওইগুলো হয়ে যাবে। হ্যাঁ, মার্শাল মেল্টিং পট না, মার্শাল মেল্টিং পট নয় কেন বললে? তাই তো, মেল্টিং পট তিনি দিয়েছিলেন বলে পরবর্তীকালে উইল কিমলিকা এসে বলার চেষ্টা করলেন, চার্লস টেইলর এসে পরে বলার চেষ্টা করলেন যে না, সবাইকে একই ক্যাটাগরিতে ওই গোলের মতো গুলিয়ে দিয়ে তোমাকে রাইটস এনজয় করাতে হবে, এটা না হলেও, এটা নাও করা যেতে পারে। একটা সোসাইটিতে আলাদা আলাদা গ্রুপগুলোর জন্য আলাদা আলাদা আইডেন্টিটি তাদের দেওয়া যেতেই পারে, তাদের সেখানে সেগুলোকে স্বীকার করা যেতেই পারে। তো তাদের আলাদা আলাদা ভাবেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, অসুবিধা তো কিছু নেই, সেগুলো দেওয়া যেতে পারে। তো কনসেপ্টটা সেরকম কি হবে, স্যালাড বোলের কনসেপ্ট হবে। একটা বাউলের মধ্যে তুমি যদি একটা স্যালাড রাখো, তাহলে সেখানে বোঝা যাবে যে কোনটা শশা, কোনটা গাজর, কোনটা সেখানে পেঁয়াজ, কোনটা তোমার সেখানে আরো অন্যান্য উপাদান যেগুলো থাকে বলে, তো কোনটা সেটা আমরা যেমন তাকে তার যেমন পরিচয়টা বোঝা যায়। তো সেই রকম ভাবে এরাও এসে বলার চেষ্টা করলেন যে সবাইকে গুলিয়ে দিয়ে সেখানে তোমাকে তার স্বাধীনতা ইনিশিয়েট করতে হবে, তার লিবারালিজমের আইডিয়াটিকে ডেভেলপ করতে হবে, ওটা না হলেও হয়। তো পরবর্তীকালে এই আইডিয়াগুলোকে এরা ডেভেলপ করার কাজটা করেছে, যেটা হচ্ছে চার্লস টেইলর। বলবো এগুলো খুব সুন্দর কনসেপ্ট, এগুলো দেখবে, আরো অনেক টার্মিনোলজি পাবে, অনেক ঘটনাও পাবে সেখানে তোমরা এখানে। এবং এই আইডিয়াগুলোতে দেখবে ইন্ডিয়ানসদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এই কনসেপ্টগুলো তৈরি করার পেছনে, বিশেষ করে কানাডা, ফ্রান্সে ইন্ডিয়ানসদের একটা বড় কন্ট্রিবিউশন আছে। কানাডাতে পাঞ্জাবিদের, ফ্রান্সে ইসলামের একটা বড় কন্ট্রিবিউশন আছে। তো এগুলো তোমরা পড়বে, খুব সুন্দর লাগবে, দেখো ভালো করে বুঝতে পারবে আশা করি। যাই হোক, আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাস আমাদের হবে আগামীকাল, মাল্টিকালচারালিজম। ওকে, চলো, বাই, গুড নাইট।
গুড নাইট স্যার।